হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ভার্সিটি ব্যাচে নতুন আরেকটা অধ্যায়ে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো আগে একটু বলো। পড়াশোনার কি খবর? আজকে আমরা আরেকটা খুবই চমৎকার অধ্যায় শুরু করব, যে অধ্যায়টার নাম হচ্ছে কণিক। তোমরা ইতিমধ্যেই জানো যে আজকে আমরা কণিক শুরু করব। তো কণিক অধ্যায়ের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তো আগে বলো, সবাই সরল রেখা এবং বৃত্ত এই দুইটা অধ্যায়ের ক্লাস কমপ্লিট করে আসছো কিনা? কণিক অধ্যায় পড়ার জন্য অবশ্যই সরল রেখা অধ্যায় পড়া থাকা লাগবে, কারণ অনেক কনসেপ্ট, অনেকটা মোটামুটি সকল কনসেপ্টই সরল রেখা থেকেই আসছে। দেখা যাবে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, সেটা স্থানাঙ্ক জ্যামিতির হেল্প লাগবে। কোনো একটা রেখার সমীকরণ, কোন রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, কোন রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি, এই পুরা বেসিক কনসেপ্টগুলো সরল রেখা থেকে আসবে। এবং কণিক অধ্যায়ের 80-90% কনসেপ্ট পুরাপুরি সরল রেখার সাথে রিলেটেড। তো কেউ যদি এমন থেকে থাকো যে এখনো সরল রেখা অধ্যায়ের ক্লাসগুলো করো নাই, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আগে সরল রেখা, তারপরে বৃত্ত, তারপরে সিরিয়াল ওয়াইজ কণিকের ক্লাসগুলো করবা, দেখবা সব কিছু তোমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তো কণিক অধ্যায়টা আমরা নর্মালি 3 ক্লাসে পড়ি, বাট যেহেতু এইবার আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো আলাদা করে রেকর্ডেড আকারে দিচ্ছি, তো আমি এমসিকিউ ক্লাসে শুধু এমসিকিউ এর জন্য প্রয়োজনীয় ম্যাথগুলোই করাবো। হোপফুলি 2 ক্লাসেই কভার হয়ে যাবে। এক ক্লাসে পরাবৃত্ত, মানে আজকে ক্লাসে আমরা পরাবৃত্ত কমপ্লিট করব, আর 2 নাম্বার লেকচারে উপবৃত্ত প্লাস অধিবৃত্ত, দুইটাই কভার করে ফেলা যাবে। তার মানে 2 ক্লাসেই আমরা কণিক অধ্যায়ের সবগুলো এমসিকিউ টাইপ কভার করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বই কবে থেকে অর্ডার করা যাবে? বই হচ্ছে যারা প্রি বুকিং করছিল তারা আজকে এবং গতকালকে অর্ডার করতে পারছে। গতকালকে থেকে ওদের অর্ডার নেওয়া হচ্ছে। আজকে রাত থেকে অথবা কালকে সকাল থেকে যারা প্রি অর্ডার করো নাই, তোমরাও অর্ডার করতে পারবা। বৃহস্পতি শুক্র যারা প্রি বুকিং করছিল ওদেরকে SMS পাঠানো হয়েছে, ওরা অর্ডার করতেছে। তারপর তোমরা যারা বাকিরা আসো প্রি বুকিং করো নাই, তোমরা কালকে থেকে অর্ডার করতে পারবে, মানে আজকে রাত থেকেই হোপফুলি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো দেখো, আজকে আমাদের কণিক অধ্যায়ের প্রথম লেকচার। আজকে ক্লাসে আমরা পরাবৃত্তটা কভার করব, আর লেকচার 2-এ উপবৃত্ত প্লাস অধিবৃত্ত। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। শুরুতেই দেখো, কণিক কণিক অধ্যায়ের আন্ডারে আমরা এই অধ্যায়ে পড়ব পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তবে কণিক সেকশনে আমরা আরও 2টা জিনিস পাই, একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে একজোড়া সরল রেখা। বৃত্ত এবং একজোড়া সরল রেখা মানে সরল রেখা আমরা পড়ে ফেলছি। শুরুতে এখান থেকে যে জিনিসটা জানা লাগবে, মুখস্থ, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, ই মানে উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1-এর চেয়ে ছোট কিন্তু 0 থেকে বড়, কারণ উৎকেন্দ্রিকতা নেগেটিভ হইতে পারে না। 1-এর চেয়ে ছোট হবে উপবৃত্তের বেলায়, কিন্তু 0 থেকে বড়, মানে অবশ্যই পজিটিভ। এবং অধিবৃত্তের বেলায় 1-এর চেয়ে বড়। এই 3টা আগে মুখস্থ করো এবং লিখে রাখো, উৎকেন্দ্রিকতা অলওয়েজ পজিটিভ। উৎকেন্দ্রিকতা হচ্ছে দূরত্বের অনুপাত, উৎকেন্দ্রিকতা হচ্ছে দূরত্বের অনুপাত, দূরত্ব অলওয়েজ পজিটিভ, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। কাজেই উৎকেন্দ্রিকতাও কখনো নেগেটিভ হইতে পারে না। এবং আরো 2টা জিনিস জেনে রাখো, যে বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 এবং সরল রেখার উৎকেন্দ্রিকতা অসীম, মানে ইনফিনিটি। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে দূরে সরে যাওয়ার প্রবণতা। বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু জীবনেও দূরে সরে যাইতে পারে না, কারণ বৃত্তের উপর অবস্থিত সকল বিন্দু সারা জীবন সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, ব্যাসার্ধ ফিক্সড। এই জন্য বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু কোনোদিন দূরে সরে যেতে পারে না, এই জন্য তার উৎকেন্দ্রিকতা 0। আর সরল রেখার উপর অবস্থিত বিন্দু, একটা সরল রেখা ধরো উপরের দিকে আর নিচের দিকে, ধরো যে এই পাশে একটা সরল রেখা এদিকে যাচ্ছে, একটা মানে একটা বিন্দু এদিকে যাচ্ছে, একটা এদিকে, মানে সারা জীবন দূরেই সরতে থাকে। এই জন্য সরল রেখার উৎকেন্দ্রিকতা অসীম। ওকে, ফাইন। এইবার আসো, তাড়াতাড়ি বলো। শোনো, তোমরা প্রশ্ন লিখবা না, শুধু এমসিকিউ
নাম্বারটা লিখো 1। উৎকেন্দ্রতা ই, 0 থেকে 1 এর মধ্যে কোনটা সত্য? অবশ্যই উপবৃত্ত। 0 থেকে বড়, 1 এর চেয়ে ছোট কি? উপবৃত্ত। এই টাইপের একটা এমসিকিউ আসলে পারবা কে কে বলো? মুখস্থ। দেখো, পরাবৃত্তে 1, উপবৃত্তে 1 এর সাথে ছোট, অধিবৃত্তে 1 এর সাথে বড়, বৃত্তে 0, সরল রেখায় অসীম। ঠিক আছে, কাজে এখানে যে কোনো, মানে এখানে কিন্তু টোটাল 5টা প্রশ্ন হইতে পারে, 5টাই আশা করি পারবা। এবার এইটা একটু ওয়েট, শোনো আমি কি বলি। তুমি খালি এই দ্বিঘাত সমীকরণটা আগে লিখো, দ্বিঘাত সমীকরণটা লিখো। এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দুই চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে লিখো এবং মুখস্থ করো। এবং এটা অনেকটা বৃত্তের সমীকরণের মতো, মনে আছে? বৃত্তের সমীকরণে দেখো 2gx প্লাস 2fy প্লাস c, এটা আছে। আর এই যে সামনে এ এক্স স্কোয়ারের সহগ এ প্লাস বিওয়াই স্কোয়ারের সহগ বি এবং এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h। এই সমীকরণটা একটু মুখস্থ করে ফেলে তো, কষ্ট করে ফেলা সম্ভব, করে ফেলা সম্ভব। এটা হচ্ছে দুই চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে চলক আছে দুইটা, একটা এক্স একটা ওয়াই, এবং দেখো এক্স এর উপরেও স্কোয়ার আছে, ওয়াই এর উপরেও স্কোয়ার আছে, মানে এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? মুখস্থ হয়েছে, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো তো। আচ্ছা ওয়েট, এটা হচ্ছে দুই চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন আমরা যে কনিক সেকশন পড়তেছি, কনিকের সাধারণ সমীকরণ হচ্ছে দুই চলকের দ্বিঘাত সমীকরণ। তো এই যে আদর্শ সমীকরণটা আছে, এখান থেকে কনিকের টোটাল 5টা সেকশন, এক জোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই 5টার যে কোনো একটা পাওয়া যেতে পারে। এখন এটা আমার জানতে হবে, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। দেখো শুরুতে এই যে নির্ণায়কটা, এই মানটা একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, যে কোনো বছর পরীক্ষায় চলে আসতে পারে। খেয়াল করে দেখো, মনে রাখবা কেমনে? ওয়েট, মনে রাখবা কেমনে? দেখো মুখ্য কর্ণ বরাবর লিখো, আমার সাথে লিখো, মুখ্য কর্ণ বরাবর লিখো এ বি সি, মুখ্য কর্ণ বরাবর এ বি সি। তারপর এই যে প্রতিসম ম্যাট্রিক্স, মনে আছে? এইচ এইচ, এটা এইচ হলে এটাও এইচ। তারপর জি জি এফ এফ, একবার লিখো তো মুখ্য কর্ণ বরাবর, এইভাবে লিখো, আগে লিখো এ বি সি, তারপরে এইচ এইচ জি জি এফ এফ। এই নির্ণায়কটা লিখো। এই নির্ণায়কটার মান যদি 0 হয়, এই নির্ণায়কটার মান যদি 0 হয়, তাইলে ভাইয়া পাওয়া যাবে এক জোড়া সরল রেখা। এখন কথা হচ্ছে এখানে কার কার পরিচয় কি? দেখো এই সমীকরণে এক্স এবং ওয়াই হচ্ছে চলক। দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h। আচ্ছা আমার তো এখানে দরকার এইচ, বলো তো 2h থেকে এইচ কেমনে পাবো? একটু মনে মনে আগে এই জিনিসটা দেখো। ভাইয়া এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h, ভাই আমি যদি 2h কে 2 দিয়ে ভাগ করি তাইলেই তো h পাবো। তার মানে ভাইয়া আমি যদি এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করি তাহলে h পাবো। একইভাবে আমার দরকার হচ্ছে দেখো জি, জি কেমনে পাবো? দেখো এক্স এর সহগ 2g, এক্স এর সহগ 2g, তাহলে এক্স এর সহগ 2g কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে জি পাবো। আবার ওয়াই এর সহগ 2f, ওয়াই এর সহগ 2f কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে f পাবো। ভাইয়া এটা এমনিই মনে থাকবে, যদি তুমি এই সমীকরণটা মুখস্থ রাখতে পারো এমনিই পারবা। এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন আগে বলো এই নির্ণায়কটা লিখে কি মনে থাকবে? দেখো মুখ্য কোণ বরাবর এ বি সি এইচ এইচ জি জি এফ এফ। ভাইয়া এই সমীকরণ থেকে ধরো একটা দুই চলকের দ্বিঘাত সমীকরণ তোমাকে দিলো, দিয়ে বললো এটা কি নির্দেশ করে, তুমি আগে এই নির্ণায়কটার মান বের করবা। নির্ণায়কটার মান যদি 0 হয় তাইলে বলবা এক জোড়া সরল রেখা পাওয়া যাবে। আর যদি নির্ণায়কটার মান 0 না হয়, ধরো 0 হইল না, 0 হইলে তো এক জোড়া সরল রেখা পাওয়া যাবে। আর যদি 0 না হয়, নট ইকুয়ালস টু 0 হইলে, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ, যা খুশি তা হোক, যদি 0 না হয় তাইলে বৃত্ত পাওয়া যাইতে পারে, পরাবৃত্ত পাওয়া যাইতে পারে, এই যে বাকি 4টা, বৃত্ত পাওয়া যাইতে পারে, পরাবৃত্ত পাওয়া যাইতে পারে, উপবৃত্ত পাওয়া যাইতে পারে এবং অধিবৃত্ত পাওয়া যাইতে পারে। তো কখন বৃত্ত পাওয়া যাবে, এটা যারা বৃত্ত অধ্যায় পড়ছো তোমরা জানো না? বলো, এইটা অলরেডি আমরা জানি না, বলো জানো কি জানো না? ভাইয়া বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, অর্থাৎ এ এবং বি হবে সমান, এবং এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকা যাবে না। এক্স ওয়াই সংবলিত কোনো পদ যদি না থাকে তাহলে তার সহগ 2h, 2h এর মান হবে 0, 2h এর মান 0 হইলে তো h এর মানও 0। তাহলে এটা আমরা জানি।
যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে বৃত্ত কখন হবে এটা অলরেডি আমরা জানি। আর কখন পরাবৃত্ত, উপবৃত্ত কিংবা অধিবৃত্ত হবে এইটা জানার জন্য হলে আমার এই যে এ বি মাইনাস এ স্কোয়ার এই রাশিটার ভ্যালু দরকার। দেখো এ বি মাইনাস এ স্কোয়ার এটা কোত্থেকে আসবে তুমি এই যে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে এই নির্ণায়কটা, এই যে দেখো, এই যে প্রথম যে 2/2 পার্টটুকু দেখো, এই যে এ বি মাইনাস এ স্কোয়ার, দেখো এই যে এ বি মাইনাস এ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার, জাস্ট এতটুকুর ভ্যালু দরকার। অর্থাৎ আমার দরকার শুধু এ বি এবং এইচ এর মান, এ বি এবং এইচ এর মান। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, এবং এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এইচ পাবো। তো যদি এই যে দেখো এ বি মাইনাস এ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার এই রাশিটার মান 0 হয়, 0 হইলে পাওয়া যাবে পরাবৃত্ত। যদি পজিটিভ হয় তাইলে উপবৃত্ত, আর যদি নেগেটিভ হয় তাইলে অধিবৃত্ত। কার মনে থাকবে একটু বলো তো। দেখো এটা আমি এইভাবে মনে রাখতাম যে আমাদের বইয়ের মধ্যে কিভাবে আছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই সিরিয়ালে না, এটা হচ্ছে 6.1, এটা 6.2, এটা 6.3, তাই তো? আচ্ছা এখানে সাউন্ড মনে হয় কানেক্ট হয়ে গেছে, একটু ওয়েট। ওয়েবে সাউন্ড ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে? ওয়েবে এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ এখন সাউন্ড ঠিক আছে। দেখো তো ভাইয়া, এই যে এই রাশিটার মান এ বি মাইনাস এ স্কোয়ার, এটার ভ্যালু 0 হয়ে গেলে পরাবৃত্ত, পজিটিভ হইলে উপবৃত্ত, নেগেটিভ হইলে অধিবৃত্ত। দেখো প্লাস, সরি 0 প্লাস মাইনাস, এভাবে মনে রাখতে পারো না। দেখো 0 প্লাস মাইনাস, 0 হইলে পরাবৃত্ত, পজিটিভ হইলে উপবৃত্ত, নেগেটিভ হইলে অধিবৃত্ত। কার কার মনে থাকবে বলো একটু। দেখো এই ক্লিয়ার? 0 হইলে পরাবৃত্ত, তুমি এভাবে মনে রাখবা 0 প্লাস মাইনাস। আমাদের বইয়ের সিরিয়ালে আগে আছে পরাবৃত্ত, তারপরে উপবৃত্ত, তারপর অধিবৃত্ত, 0 প্লাস মাইনাস। ঠিক আছে, এইবার আসো এমন একটা ম্যাথ, শোনো শোনো কাজে। এখন আমাকে বলো একটা 2 চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হবে নাকি এক জোড়া সরল লেখা হবে? এখানে প্রথম কন্ডিশন কোনটা? নির্ণায়কটার মান 0 হয় কিনা, তাই না? সবার আগে চেক করতে হবে, বলো সবার আগে কোনটা চেক করতে হবে? সবার আগে চেক করতে হবে যে এই নির্ণায়কটার মান। যদি নির্ণায়কটার মান 0 হয়ে যায় তাহলে কিন্তু এইগুলা কোনোটাই পাওয়া যাবে না, তখন পাওয়া যাবে এক জোড়া সরলরেখা। নির্ণায়কটার মান 0 না হইলে তারপরে এই কন্ডিশনগুলা। এখন এই যে ম্যাথটা খেয়াল করে দেখো, সাস্টে 17-18-তে আসছিল। তুমি অপশনগুলো আগে দেখো ভাইয়া, অপশনে কি এক জোড়া সরলরেখা আছে? আছে। এই দেখো, তাহলে আমার আগে আগে কি চেক করা লাগবে বলো? অনেকে কি করবে জানো? অনেকে এই ম্যাথটা ভুল করবে। অনেকে করবে কি জানো? আগে এটা চেক করে ফেলবে, যে এইটা। ভাইয়া এটা কি প্রথম কন্ডিশনে চেক করা যাবে বলো? শোনো অনেকে কিন্তু ভুল করবে ভাইয়া, শুরুতেই কিন্তু এটা চেক করা যাবে না। শুরুতে আগে চেক করা লাগবে নির্ণায়কের মান কত। নির্ণায়কের মান 0 হইলে কিন্তু এগুলো আসবে না, তখন আবার এই কন্ডিশন দিয়ে করাই যাবে না, তখন উত্তরে এক জোড়া সরল লেখা। তো আগে নির্ণায়কের মানটা বের করতে হবে। ওয়েট, এবার একটু কথা শোনো, নির্ণায়কটা কি ছিল একটু লিখি, দেখো খেয়াল করে দেখো, এ বি সি, এইচ এইচ, জি জি, এফ এফ লিখলাম। এবার মান বসাবো। ওয়েট, এ মানে কি দাঁড়াও, উপরে আমি একদম ডিটেলস করে দিচ্ছি। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, বি বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ 4, এইচ এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক। দেখো এক্স ওয়াই এর সহগ হচ্ছে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2। ঠিক একইভাবে জি, দেখো জি জি হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, এক্স এর সহগ 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। এফ এফ হচ্ছে ওয়াই এর সহগের অর্ধেক, ওয়াই এর সহগ হচ্ছে 4, মনে আছে ওই যে 2f ওয়াই, ওয়াই এর সহগ 4, 2 দিয়ে ভাগ করলে 2। আর সি হচ্ছে ধ্রুবকটা, ওই যে ধ্রুবকের মান 1। এবার বসাও, দেখো এ বি সি, এ বি সি 1 4 1, 1 4 1। তারপরে দেখো এইচ, এইচ এর মান হচ্ছে 2 2 2, জি এর মান 1 1, সি সরি এফ এফ, এফ কত 2 2। আচ্ছা বলো তো এই নির্ণায়কটার মান কত? ভাই এই নির্ণায়কটার মান তো বিস্তার করার দরকার নাই, এই নির্ণায়কটার মান 0 কেন? এই নির্ণায়কটার মান 0 কেন? দেখো ভাইয়া, প্রথম কলাম আর তৃতীয় কলাম সেম, প্রথম কলাম তৃতীয় কলাম সেম, দুইটা কলাম সেম হয়ে গেছে। অথবা চিন্তা করো প্রথম সারি আর তৃতীয় সারি সেম,
তো নির্ণায়কের ধর্ম যে কোনো দুইটা সারি কিংবা যে কোনো দুইটা কলাম সেম হয়ে গেলে তার মান 0। মনে আছে? তার মানে এই নির্ণায়কটার মান 0। তাহলে এখানে ভাইয়া উত্তর হবে এক জোড়া সরল রেখা। কে কে বুঝছো এই ম্যাথটা একটু বলো, ঠান্ডা মাথায় বলো। ভাইয়া সবার আগে চেক করতে হবে নির্ণায়কের মান 0 কিনা, কারণ অপশনে যদি এক জোড়া সরল রেখা এটা যদি অপশনে থাকে তাহলে অবশ্যই তোমাকে এই নির্ণায়কটার মান চেক করতে হবে। আর অপশনে যদি এক জোড়া সরল রেখা না থাকে, ধরো তুমি অপশনে দেখলা এক জোড়া সরল রেখা এটা অপশনেই নাই, তখন তুমি ডিরেক্ট যে এগুলা চেক করে ফেলো, তখন আর নির্ণায়কের মানটা চেক না করলেও হবে। আচ্ছা ওয়েট, এইবার এই ম্যাথটা সেম সাস্টে 19-20 আসছে, বলো এটা থেকে আগে নির্ণায়কের মানটা চেক করা লাগবে কি লাগবে না বলো। এখানে নির্ণায়কের মান চেক করা লাগবে নাকি লাগবে না? অপশনে কি এক জোড়া সরলরেখা আছে? দেখো ওই যে আছে, অপশনে এক জোড়া সরলরেখা আছে, তোমরা নির্ণায়কের মানটা বাইর করবা। বাট আমি আগেই বলে দিচ্ছি এখানে নির্ণায়কের মানটা 0 হবে না, আমি বলে দিলাম। তোমরা বাইর করে দেখবা 0 হয় না, আমি লিখে দিচ্ছি দাঁড়াও, এ বি সি এইচ এইচ জি জি এফ এফ। তোমরা বাসায় বের করে চেক করো যে এখানে এই নির্ণায়কটার মান 0 হবে না, আমি বলে দিলাম। তোমরা বাসায় চেক করে নেবা, কিন্তু যদি অপশনে এক জোড়া সরলরেখা থাকে অবশ্যই চেক করে নেবা, এখানে নির্ণায়কটার মান 0 হবে না। তো এখন আমাকে বলো কি করব, বলো এটাকে আগে বৃত্ত হবে, বলো এটা নির্ণায়কের মান 0 হয় নাই মানে এটা এক জোড়া সরলরেখা হবে না। বলো x স্কয়ারের সহগ 2 y স্কয়ারের সহগ 3 এবং xy সংবলিত পদও আছে, তাহলে এটা জীবনেও বৃত্ত হবে না। তাহলে চেক করতে হবে ab মাইনাস a স্কয়ার, ab মাইনাস a স্কয়ার। দেখো এ হচ্ছে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ 2, b হচ্ছে y স্কয়ারের সহগ 3, আর h হচ্ছে xy এর সহগের অর্ধেক, মনে আছে 2hxy। তাহলে xy এর সহগ -4, এটা অর্ধেক মানে -2। এবার ক্যালকুলেশন করো, ab 3 দুগুণে 6 মাইনাস h স্কয়ার মাইনাস 2k স্কয়ার করলে 4, তাহলে 6 মাইনাস 4 সমান 2 গ্রেটার দেন 0। ভাই পজিটিভ, পজিটিভ হইলে উপবৃত্ত, মনে আছে 0 হইলে পরাবৃত্ত, 0 প্লাস মাইনাস, পজিটিভ হইলে উপবৃত্ত। কে কে বুঝছো? এই মাত্রা সবাই বুঝছো কিনা বলো। তার মানে অপশনে যদি এক জোড়া সরল রেখা এটা অপশনে থাকে তাহলে অবশ্যই আগে নির্ণায়কের মানটা চেক করতে হবে, শূন্য হয়ে গেলে উত্তর এক জোড়া সরল রেখা। আর যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে আগে দেখতে হবে বৃত্ত কিনা, যেহেতু x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান নয় এবং xy সংবলিত পদও আছে, বৃত্ত হবে না। তাহলে আমরা চেক করবো এই যে ab মাইনাস a স্কয়ার এই রাশিটার ভ্যালু দিয়ে। এখন কথা হচ্ছে এই যে টাইপটা এক জোড়া সরল রেখা, এই টাইপটা এখনো পর্যন্ত শুধুমাত্র সাস্টের ভর্তি পরীক্ষায় আসছে, আর কোনো ভর্তি পরীক্ষায় আসে নাই। বুঝতে পারছো? এই টাইপটা শুধুমাত্র সাস্টের ভর্তি পরীক্ষা ছাড়া আর কোথাও আসে নাই। তো যদি অপশনে যদি এক জোড়া সরল রেখা এটা থাকে তাহলে অবশ্যই তোমাকে নির্ণায়কের মানটা চেক করতে হবে। আদারওয়াইজ ধরো এই যে অন্যান্য ভর্তি পরীক্ষা, ধরো চিটাগাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এইবার আমাকে বলো এখানে কি অপশনে এক জোড়া সরল রেখা আছে? বলো আছে? নাই। তাহলে কি আমার নির্ণায়কের মান চেক করার দরকার আছে? নাই। নির্ণায়কের মান চেক করার দরকার নেই, আমি ডিরেক্ট চেক করবো এটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অতিবৃত্ত। খেয়াল করে দেখো, x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ সমান এবং xy সংবলিত পদ আছে, xy সংবলিত পদ আছে, তাহলে এটা বৃত্ত হবে না ভাই, এটা বৃত্ত হবে না। xy সংবলিত পদ থাকলে সেটা বৃত্ত হয় না। এইবার তুমি চেক করো, দেখো এ এর মান হচ্ছে x স্কয়ারের সহগ 17, b এর মান হচ্ছে y স্কয়ারের সহগ 17 এবং h এর মান হচ্ছে, দেখো এই যে a এর মানও 17, b এর মানও 17, h হচ্ছে xy এর সহগের অর্ধেক, xy এর সহগ -2 কে 2 দিয়ে ভাগ করলে -1। আচ্ছা এবার তুমি মনে মনে শোনো, তোমার এখানে ভ্যালু বের করার দরকার নাই। শোনো ab মাইনাস a স্কয়ার এটার ভ্যালু শূন্য নাকি পজিটিভ নাকি নেগেটিভ এটা আমার দেখা দরকার, এটার ভ্যালু কত সেটা আমার জেনে লাভ নাই। তো দেখো a আর b এই দুটো গুণ করলে পজিটিভ, এটা বিয়োগ করলে ভাই এটা অনেক বড়, এই বড় সংখ্যা থেকে খেয়াল করে দেখো, আমি তোমাকে এভাবে বোঝাই, মনে মনে চিন্তা করো 17 গুণ 17 মাইনাস h এর মান -1, -1 কে স্কয়ার করলে +1, -1 কে স্কয়ার করলে +1, মানে 17 গুণ 17 থেকে 1 বিয়োগ করলে এটা অবশ্যই পজিটিভ। এটা কি তোমার এটার ভ্যালু বাইর করার দরকার নাই তো, গ্রেটার দেন 0, তাহলে অবশ্যই উপবৃত্ত। কে কে বুঝছো?
এটার ভ্যালু কত সেটা আমার জানা লাভ নাই, আমার খালি জানা লাগবে যে এ বি মাইনাস এ স্কোয়ার এটার ভ্যালু শূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে পরাবৃত্ত, এখানে তো শূন্য হবে না, শূন্য যদি না হয় তাহলে আমার দেখা লাগবে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে, এ আর বি সমান হইলো যে এ আর বি সমান হইতেই পারে, কোনো সমস্যা নাই, বাট বৃত্ত হওয়ার জন্য এ আর বি সমানও হইতে হবে, আবার এক্স ওয়াই সংবলিত পদও থাকা যাবে না। তো এখানে এক্স ওয়াই সংবলিত পদ আছে, তাহলে এটা বৃত্ত হবে না। এ আর বি এর মান সমান হইতেই পারে, এ আর বি সমান হইলেই যে বৃত্ত তা নয়, বৃত্ত হওয়ার জন্য এই যে এক্স ওয়াই থাকা যাবে না, যদি এক্স ওয়াই সংবলিত পদ না থাকতো তাহলে বৃত্ত হইতো। আচ্ছা ঠিক আছে, এবার এটা হলো তাড়াতাড়ি, এবার এটা পোল দেই, দেখি এটা কয়জন পারে আজকে ক্লাসে। এই যে দেখি, হ্যাঁ এটা লাস্ট ম্যাথ এই টাইপের, দাঁড়াও এটা একটা পোল দিচ্ছি, একটা পোল দিচ্ছি, দেখি এটা কয়জন পারে। সবার পারা উচিত, 30 সেকেন্ডের পোল, রেডি? 30 সেকেন্ডের পোল, ধুর পোল দিতে দিতে তো সময় শেষ। 30 সেকেন্ড ওয়েট, দেখি কয়জন পারে। হ্যাঁ, ওয়েবসাইটে যারা আসো, ওয়েবসাইটে ক্লাস করতেছো 216 জন, আমি আশা করব 216 জনের মধ্যে এটা 216 জনই পারবা, আমাকে আশা হতো কইরো না। আর ফেসবুকে যারা আসো সবাই কমেন্টে অ্যান্সার বলো, ফেসবুকে যারা আসো সবাই কমেন্টে অ্যান্সার বলো। ওকে, সবাই যাতে পারো। দেখো ওয়েবে টোটাল আছে 229 জন এখন, তার মধ্যে অ্যান্সার দিছে 158 জন, তার মধ্যে সঠিক অ্যান্সার দিছে মাত্র 81 জন। বলো এই যদি হয় অবস্থা তাহলে কেমনে চান্স হবে বলো? যারা এইটা ভুল অ্যান্সার দিছো ভাই তোমরা সিরিয়াস হয়ে যাও, তোমরা যারা ভুল অ্যান্সার দিছো তোমরা সিরিয়াস হয়ে যাও। এই যদি হয় অবস্থা তাহলে কেমনে চান্স হবে? এই যে বলো যে চান্স হয় না, চান্স হয় না, এতটা কম সিরিয়াস হলে কেমনে তাইলে? ভাই এখানে এ এর মান 4, বি এর মান 5, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 5, তার মানে এ এবং বি সমান না, যেহেতু সমান না তাহলে বৃত্ত হবে না। এবং এখানে এক্স ওয়াই সংবলিত কোনো পদ নাই, এক্স ওয়াই সংবলিত পদ নাই মানে এইচ এর মান 0, মানে এক্স ওয়াই এর পদ, এক্স ওয়াই সংবলিত পদ নাই মানে এক্স ওয়াই এর সহগ 0, তো এক্স ওয়াই এর সহগ 2h, 2h সমান 0 হলে h মানও 0, তাহলে এ বি, এটা মনে মনে এ বি মাইনাস এ স্কোয়ার, তুমি দেখো 4 পাশে 20 মাইনাস 0 তাহলে 20, মানে এটা পজিটিভ, বা এটার মান 20 নাকি কিছু আমার দেখা দরকার নেই, পজিটিভ হইলেই উপবৃত্ত। এটা যারা পারো নাই ভাই এখনো 3-4 মাস সময় আরো বেশি আছে, ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে এবার অনেক সময় পাবা আশা করা যায়, যেহেতু এখনো গত বছরেরই গুচ্ছ ভর্তি পরীক্ষায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয় নাই, কৃষি গুচ্ছের পরীক্ষা এখনো হয় নাই, কাজেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, রাবি জবি চবি এগুলা বা ঢাবিও মোটামুটি আশা করা যায় যে আরো 4-5 মাস মিনিমাম পাবা। এখনো যদি সিরিয়াস না হও তাহলে কিন্তু পরে চান্স হবে না, তখন মন খারাপ করে লাভ নাই, মন খারাপ করার থাকলে এখন করো। হ্যাঁ ওকে ফাইন, এইবার কণিকের সাধারণ সমীকরণ, ধরো এটা একটা কণিক, এটা হইতে পারে পরাবৃত্ত, উপবৃত্ত কিংবা অধিবৃত্ত, তোমার আগেই চিত্র আঁকা লাগবে না, খালি শোনো আমি কি বলি। ধরো এটা একটা কণিক, পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক কিংবা অধিবৃত্ত হোক। কণিকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটা স্থির বিন্দু এই যে, আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখা। এই স্থির বিন্দুটাকে বলে উপকেন্দ্র। চিত্র আঁকো না আঁকো খালি শোনো আগে কি বলি। একটা স্থির বিন্দু থাকে যেটাকে ধরলাম এস, আলফা কমা বিটা, এটা হচ্ছে উপকেন্দ্র, আর একটা নির্দিষ্ট সরল রেখা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু 0, অথবা তুমি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 চিন্তা করো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, নিয়ামক রেখা বা এটাকে দ্বিকাক্ষ রেখাও বলে, ইংরেজিতে বলে ডিরেক্ট্রিক্স, দ্বিকাক্ষ রেখা। তো দেখো এই যে কণিকের শেপটা বললাম, এই কণিকের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, দেখো এই উপকেন্দ্র এটা হচ্ছে একটা স্থির বিন্দু, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখা, এবং পি হচ্ছে কণিকের উপরস্থ যে কোনো একটা বিন্দু। এখন তুমি একটা জিনিস আগে শোনো,
উপকেন্দ্র দিয়ে তুমি যদি নিয়ামক রেখার উপর লম্ব আঁকো, উপকেন্দ্র দিয়ে নিয়ামক রেখার উপর লম্ব আঁকো, তাহলে এটাকে বলে অক্ষরেখা। এই রেখাটাকে কি বলে? অক্ষরেখা। এই অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্র দিয়ে যাবে এবং নিয়ামকের উপর লম্ব। নিয়ামক রেখা এবং অক্ষরেখা এরা পরস্পর কি? এরা পরস্পর লম্ব রেখা। এইবার শোনো, কণিকের যে কোনো কণিকের শর্তটা কি? শর্তটা হচ্ছে উপকেন্দ্র থেকে কণিকের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব এসপি এবং ওই বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, ধরো পিএম, নিয়ামকের লম্ব দূরত্ব এটাকে কত ধরলাম? এটাকে ধরলাম পিএম। এই যে দুইটা দূরত্বের অনুপাত খেয়াল করে দেখো, ধরলাম কণিকের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, তাহলে উপকেন্দ্র থেকে এই পি বিন্দু দূরত্ব কত? এসপি। এবং এই পি বিন্দু থেকে নিয়ামক রেখার এটা হচ্ছে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা কত? পিএম। এই এসপি এবং পিএম অর্থাৎ কণিকের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং নিয়ামকের লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্বের যে অনুপাত, এই অনুপাতটাকে বলে উৎকেন্দ্রিকতা। এটাকে কি বলে? উৎকেন্দ্রিকতা। এই ই এর মানে কি? ই মানে কি? এখানে ই মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইংরেজিতে বলে ইসেন্ট্রিসিটি, বাংলায় বলে উৎকেন্দ্রিকতা। এবং এই উৎকেন্দ্রিকতাটা যখন এটা পরাবৃত্ত হবে, শোনো এখানেও কিন্তু আমরা আলাদা করে পরাবৃত্ত বলি নাই, এটা যে কোনো কণিকের জন্য হইতে পারে, পরাবৃত্তের জন্য হইতে পারে, উপবৃত্তের জন্য হইতে পারে, অধিবৃত্তের জন্য হইতে পারে। যখন পরাবৃত্ত হবে তখন উৎকেন্দ্রিকতার মান 1, অধিবৃত্ত হইলে উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে কম, আর অধিবৃত্ত হইলে 1-এর চেয়ে বড়। তাইলে আমরা যখন কোন একটা কণিকের সাধারণ সমীকরণ বের করব, তখন আমরা এই যে এখান থেকে ইউজ করতে পারবো। দেখো, এসপি বাই পিএম সমান ই, এখান থেকে আর গুণন করে দিলে এসপি সমান ই ইন্টু পিএম। এই যে এটার মাধ্যমে আমরা কোন কণিকের সাধারণ সমীকরণ বের করতে পারবো, বুঝছো? এই এসপি মানে কি? দুইটা বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করে জানো তোমরা? দাঁড়াও লিখে দেই। এসপি মানে একটা বিন্দু হচ্ছে পি, একটা হচ্ছে এস, রুট ওভার অফ x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান উৎকেন্দ্রিকতা ইন্টু পিএম। পিএম মানে হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। যারা সরল লেখা অধ্যায় পড়ছো, লম্ব দূরত্ব কেমন বের করে? নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার, এখানে এক্স এর সহগ এল, এল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, এম স্কয়ার, এবং উপরে এই রেখার বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। অর্থাৎ এক্স এর জায়গায় বসবে এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই, মানে এখানে কোনো চেঞ্জ হবে না, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। এবং দূরত্ব যেহেতু অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস ইউজ করছি। বলো কে কে বুঝছো? এমসিকিউতে এই টাইপটা পরীক্ষায় খুব বেশি একটা আসে না, মাঝে মধ্যে দিয়ে দেয়, এই জন্য শিখে রাখলাম। বাট এটা নর্মালি রিটেন টাইপ, ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এই টাইপটা আসতে পারে, রিটেন ক্লাসে দেখাবো। আপাতত জেনে রাখো, যদি কোনো কারণে চলে আসে। এটা বুঝছো ভাইয়া? এস হচ্ছে উপকেন্দ্র, এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, আর পি হচ্ছে কণিকের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। ভাই এটা কিন্তু যে কোনো কণিকের সমীকরণ হইতে পারে। তুমি যদি এখানে উৎকেন্দ্রিকতা মান 1 বসাও, তাহলে এটা হবে পরাবৃত্ত। যদি 1-এর চেয়ে ছোট, মানে ধরো 1/2 যদি বসাও, তাহলে এটা হবে উপবৃত্ত। যদি 1-এর থেকে বড়, ধরো যে 2, 1-এর থেকে বড়, তুমি যদি এখানে উৎকেন্দ্রিকতা মান 2 বসাও, তাহলে এটা হবে অধিবৃত্ত। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমাদের কণিকের কিছু শেপ শিখতে হবে, সেটা হচ্ছে পরাবৃত্ত। খেয়াল করে দেখো, ওয়েট, আগে পরাবৃত্ত শোনো। এখন আমরা পরাবৃত্তে ঢুকতেছি। এতক্ষণ আমরা যা কিছু পড়ছি সবকিছু ছিল কি? সবকিছু ছিল কণিকের সাধারণ সমীকরণ বলো, বা একটা কণিক কি হবে, মানে ওভারঅল কণিকের ডিসকাশন। এখন আমরা পরাবৃত্তে প্রবেশ করতেছি। তো খেয়াল করে দেখো, পরাবৃত্তের সাধারণ সমীকরণ এবং সরল সাধারণ সমীকরণ হচ্ছে দুইটা। খালি আগে দেখো আমি কি বলি, দেখো ওয়াই স্কোয়ার সমান 4x, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay। এই দুইটারই কেন্দ্র হচ্ছে, শীর্ষ হচ্ছে মূলবিন্দু। পরাবৃত্তের বেলায় কোনো কেন্দ্র থাকে না, এটাকে আমরা বলি শীর্ষ। শীর্ষ হচ্ছে মূলবিন্দু। শীর্ষ কোনটা? এই যে এইটা। খেয়াল করে দেখো, ওয়েট, ওয়াই স্কোয়ার সমান 4x, আমি কি কি বলি খালি শোনো। ওয়াই স্কোয়ার সমান 4x অথবা এক্স স্কোয়ার সমান 4ay, এই দুইটা সমীকরণের জন্যই শীর্ষবিন্দু কি হবে? মূল বিন্দুতে হবে। এখন ফার্স্ট অফ অল দেখো, এই যে সমীকরণটা,
আমাকে বলো এই সমীকরণে কোন চলকের পাওয়ার 1, আমার সাথে সাথে উত্তর দেও। ওয়াই স্কোয়ার সমান 4x, কোন চলকের পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার দেখো 1, কিছু নাই মানে 1। তো ভাইয়া যেই চলকের পাওয়ার 1 অক্ষরেখা হবে সেই অক্ষ, দেখো এই যে এই পরাবৃত্তের অক্ষরেখা দেখো এক্স অক্ষ, এই যে মানে পরাবৃত্তটা যেই অক্ষে হা করে সেটাই হচ্ছে তার অক্ষরেখা। দেখো এই যে এক্স অক্ষ তার অক্ষরেখা। এবং আমাকে তোমরা বলো যার পাওয়ার 1 তার সহগ কি পজিটিভ নাকি নেগেটিভ বলো? সামনে কি কিছু নাই মানে প্লাস, কিছু নাই মানে কি প্লাস, পজিটিভ না? তাহলে দেখো এই যে সে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে। একটু চিন্তা করো, দেখো প্রথম কথা হচ্ছে ভাই এক্স এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা এক্স অক্ষ, এই যে অক্ষরেখা কি এক্স অক্ষ। যখন এক্স এর সহগ পজিটিভ তখন সে এই যে তার শীর্ষবিন্দু হবে মূল বিন্দুতে, তখন সে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে। আর যখন এক্স এর সহগ নেগেটিভ, দেখো সামনে নেগেটিভ আছে, তখন সে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। দেখো এই চিত্র এবং এই চিত্র দুইটার বেলাতেই কিন্তু এক্স এর পাওয়ার 1, অর্থাৎ দুইটারই কিন্তু অক্ষরেখা এক্স অক্ষ। এই চিত্রের বেলায় অক্ষরেখা এক্স অক্ষ, এটার বেলায় অক্ষরেখা এক্স অক্ষ। বাট এখানে এক্স এর সহগ পজিটিভ, সে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করছে, আর এখানে এক্স এর সহগ নেগেটিভ, সে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করছে। দুইটারই কিন্তু শীর্ষবিন্দু মূল বিন্দু, বোঝা লাগবে না, খালি দেখো কি বলি। এবার আসো এটার বেলায় এক্স স্কোয়ার সমান 4ay, দেখো কোন চলকের পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা হবে ওয়াই অক্ষ, অক্ষরেখা হবে ওয়াই অক্ষ, মানে পরাবৃত্তটা ওয়াই অক্ষে হা করবে। এখন যখন যেই চলকের পাওয়ার 1 তার সহগ, দেখো এখানে কিছু চিহ্ন নাই মানে কি পজিটিভ, ওয়াই এর সহগ পজিটিভ, তাহলে সে দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হা করবে। ভাইয়া উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর নিচের দিকে হচ্ছে ঋণাত্মক দিক। তো দেখো যখন ওয়াই এর সহগ পজিটিভ সে উপরের দিকে হা করছে, আর যখন ওয়াই এর সহগ নেগেটিভ সে তখন নিচের দিকে হা করছে। এখন একটু ভালো করে তাকাই থাকো, এবার আমি তোমাকে একটা আঁকাইতে দিব, কে কে পারবা দেখবো। একটু তাকাই থাকো, যেই চারটা ভাই ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই স্কোয়ার সমান -4x, এক্স স্কোয়ার সমান 4ay, এক্স স্কোয়ার সমান -4ay। একটু তাকাই থাকো, এবং সবগুলার শীর্ষবিন্দু কত বলো? এই ফরম্যাটের সমীকরণের সবগুলার শীর্ষবিন্দু কোথায়? মূলবিন্দু। এইবার দেখি কয়জন পারে। রাফ চিত্র, ওয়েট, ধরো এক্স স্কোয়ার সমান, ওয়েট আস্তে আস্তে, ধরো -10y, এক্স স্কোয়ার সমান -10y। ওয়েট আমাকে বলো এখানে কোন চলকের পাওয়ার 1? আমার সাথে সাথে আঁকো, ওয়েট, এই আমাকে বলো কোন চলকের পাওয়ার 1? কোন চলকের পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা হবে ওয়াই অক্ষ এবং শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এই যে মূল বিন্দু। এখন বলো ওয়াই এর সহগ পজিটিভ নাকি নেগেটিভ? ওয়াই এর সহগ নেগেটিভ, তাহলে সে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। এই যে কে কে বুঝছো বলো, রাফ চিত্র এটা কে কে বুঝছো? আরেকটা দেখি, এটা তো করে দিলাম, এবার এইটা দেখি কয়জন পারে। ওয়াই স্কোয়ার সমান 8x, ওয়াই স্কোয়ার সমান 8x, চলো এটা করো, করো রাফ চিত্র আঁকো। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ। ভাই কোন চলকের পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1, এই যে মূল বিন্দুতে শীর্ষবিন্দু হবে। কোন চলকের পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা এক্স অক্ষ, এবং এক্স এর সহগ পজিটিভ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে। বলো কে কে বুঝছো একটু বলো, খালি রাফ চিত্রটা আগাইতে পারলেই হবে। ভাই এমসিকিউতে রাফ চিত্রই আসবে, এমসিকিউতে তোমার চিত্র আগাইতে বলবে, বলবে না। এমসিকিউ পরীক্ষা থেকে চিত্র আগাইতে বলবে, বলবে না। ওকে ঠিক আছে, এইবার আস্তে ধীরে আমি একটু খালি দেখাবো, তোমরা খালি দেখবা। দেখো ওয়াই স্কোয়ার সমান 10x, এক্স এর পাওয়ার 1, তাইলে অক্ষরেখা এক্স অক্ষ, এক্স এর সহগ পজিটিভ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে। আর এইখানে এক্স এর সহগ নেগেটিভ, তাহলে এটার চিত্র এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। এক্স স্কোয়ার সমান 4y, ওয়াই এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা হবে ওয়াই অক্ষ, এবং এখানে ওয়াই এর সহগ পজিটিভ, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হা করবে। এখানে ওয়াই এর পাওয়ার 1 এবং ওয়াই এর সহগ নেগেটিভ, ঋণাত্মক দিকে হা করবে। বলো কয়জন বুঝছো? সবগুলার শীর্ষবিন্দু মূল বিন্দু, এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলার শীর্ষবিন্দু। এই যে এই ফরম্যাট, শোনো ফরম্যাটটা যদি এরকম হয় এক্স স্কোয়ার সমান 4ay অথবা ওয়াই স্কোয়ার সমান 4ax, মানে একটার উপরে পাওয়ার স্কোয়ার আর একটার উপরে পাওয়ার 1, সামনে সহগ,
কিছু একটা থাকলো, তাইলে অবশ্যই এই সবগুলার শীর্ষবিন্দু মূলবিন্দু, সবগুলার শীর্ষবিন্দু মূলবিন্দু। ঠিক আছে, এখন আস্তে ধীরে ঠান্ডা মাথায়, ওকে। একজন বলছে ভাইয়া সামনে তো 4 নাই। ভাইয়া একটু দেখো, সামনে 4 তো তুমি চাইলেই আনতে পারো। ধরো এই যে সামনে 4 নাই, একজন বলছে ভাই আমরা তো ফরম্যাট শিখছি ওয়াই স্কোয়ার সমান 4x, এখানে তো 4 নাই। খুবই সিম্পল, তুমি সামনে 4 নিয়ে আসো না। ধরো এটাকে তুমি এভাবে লিখলা 4 ইন্টু 10/4, কোনো সমস্যা আছে বলো? হ্যাঁ, আমি এভাবে লিখতে পারি না? আমি 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু এ, এটা হচ্ছে এ এর মান। এই যে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু এ ইন্টু এক্স, এখানে এ এর মান 10/4 মানে 5/2। বুঝছো? সামনে ধ্রুবক যাই থাকুক তুমি ওটাকে এই ফরম্যাট বানাইতে পারবা, কোনো সমস্যা নাই। এইবার কিছু লেখা লাগবে না, খালি দেখো আমরা এই যে সরল সাধারণ সমীকরণ, দুইটা সমীকরণ, একটা হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার সমান 4x, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4y। তারপর সামনে চিহ্ন যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে এক্স অক্ষে ঋণাত্মক দিয়ে হা করবে এটা, এখানে ওয়াই এর সহগ নেগেটিভ হলে ওয়াই অক্ষে ঋণাত্মক দিয়ে হা করবে। তো এইটার চিত্রটা কেমনে আসছে একটু খেয়াল করে দেখো, লেখা লাগবে না, এতক্ষণ এগুলো বুঝাই আসছি, আমি এখানে সামারি লিখে দিছি। যে চলকের পাওয়ার 1 পরাবৃত্তটি সেই অক্ষে অবস্থান করবে, মানে তার অক্ষরেখা হবে সেই অক্ষ। যেই চলকের পাওয়ার 1 সেই অক্ষটাই হবে তার অক্ষরেখা, এবং যেই চলকের পাওয়ার 1 সেই চলকের চিহ্ন অনুযায়ী পরাবৃত্ত হা করবে। মানে এখানে এক্স এর সহগ পজিটিভ, তাহলে সে পজিটিভ দিকে হা করবে এক্স অক্ষের, যদি নেগেটিভ হইতো এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করতো। এখানে ওয়াই এর সহগ পজিটিভ, ওয়াই অক্ষে ধনাত্মক দিকে হা করছে, নেগেটিভ হলে নেগেটিভ দিকে হা করতো, শেষ। বোঝা গেল? ফাইন। এইবার আস্তে ধীরে খালি শোনো, এই যে আমরা দুইটা দেখো, আগে লিখো না, এই যে দুইটা ফরম্যাট শিখলাম ওয়াই স্কোয়ার সমান 4x এবং এক্স স্কোয়ার সমান 4y, এই দুইটারই শীর্ষবিন্দু কি বলো? এই দুইটা ফরম্যাট দিয়ে যদি বলে শীর্ষবিন্দু বের করো, মানে একটার উপরে স্কোয়ার একটার উপরে পাওয়ার 1, এবং এই ফরম্যাট এক্স স্কোয়ার সমান 4ay অথবা ওয়াই স্কোয়ার সমান 4x দিয়ে যদি বলে শীর্ষবিন্দু কত, মূলবিন্দু, ডিরেক্ট মুখস্থ বসাই দিবা। এখন একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু কি সবসময় মূলবিন্দুতেই হবে? এটা কোনো মানসিক করা আছে বলো? সব সময় কি মূলবিন্দুতে হবে? না, অন্য যে কোনো বিন্দুই তো হইতে পারে। তো আসলে সমীকরণের ফরম্যাটটা কি দেখো, আসলে সমীকরণের ফরম্যাটটা হচ্ছে এই যেটা দেখো, ধরো এই যে এটা ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই মাইনাস ওয়াই থেকে শীর্ষবিন্দুর কোটি বিয়োগ ওয়াই মাইনাস শীর্ষবিন্দুর কোটি হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস এক্স থেকে শীর্ষবিন্দুর ভুজ বিয়োগ। দেখো ওয়াই থেকে কোটি বিয়োগ হয় শীর্ষবিন্দুর, আর এক্স থেকে ভুজ। আবার এইটা এক্স স্কোয়ার সমান 4ay, এটাকে লেখা যায় এক্স মাইনাস শীর্ষবিন্দুর ভুজ হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস শীর্ষবিন্দুর কোটি মানে 0। এখন আমাকে বলো, যখন শীর্ষবিন্দু মূলবিন্দু মানে 0,0, তখন কি এই 0 গুলা বিয়োগ করে লাভ আছে কোনো? তখন তো 0 গুলা বিয়োগ করে লাভ নাই, এই জন্য আমরা করি না। বাট যখন শীর্ষবিন্দু ধরো, এই যে এবার শোনো, ধরো এবার শীর্ষবিন্দু মূলবিন্দুতে না, ধরো আলফা কমা বিটা এই বিন্দুতে, ধরো 1,2 এই বিন্দুতে, তাহলে এইবার এই সমীকরণটা কেমন হবে? এরকম হবে না? দেখো এই দেখো, ওয়াই থেকে বিয়োগ হবে শীর্ষবিন্দুর কোটি, দেখো এখানে ছিল ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এবার এটা হবে ওয়াই মাইনাস ওয়াই থেকে বিয়োগ হবে শীর্ষবিন্দুর কোটি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স থেকে বিয়োগ হবে এক্স মাইনাস শীর্ষবিন্দু ভুজ এক্স মাইনাস আলফা। একইভাবে এই যে সমীকরণটা, এটার ফর্মুলাটা হবে এরকম, দেখো এটা ছিল এক্স স্কোয়ার সমান 4ay, যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হয়ে আলফা কমা বিটা বিন্দুতে হয়, তাহলে এক্স মাইনাস আলফা, দেখো এক্স, শোনো এটা ভুল করবে না, এক্স থেকে বিয়োগ হবে ভুজ আর ওয়াই থেকে কোটি, দেখো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এবার আমাকে তোমরা বলো, শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে ছিল তখন এটার অক্ষরেখা ছিল এক্স অক্ষ নিজেই, এটার অক্ষরেখা ছিল ওয়াই অক্ষ নিজেই। বাট যখন শীর্ষবিন্দু মূল বিন্দু থেকে সরে অন্য বিন্দুতে চলে যাবে, দেখো এটার বেলায় অক্ষরেখা ছিল এক্স অক্ষ, এটার বেলায় কিন্তু অক্ষরেখা আর এক্স অক্ষ নিজে হবে না, হয়ে যাবে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। আমার কথা শোনো কি বলি, যখন শীর্ষবিন্দু মূল বিন্দুতে ছিল আমরা তো জানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটার ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু, তাহলে এটার বেলায় অক্ষরেখা ছিল এক্স অক্ষ, এটার বেলায় ওয়াই অক্ষ। কিন্তু এই সমীকরণের বেলায় দেখো, তুমি চিন্তা করে দেখো, এখানে এখানে অক্ষরেখা ছিল এক্স অক্ষ, বাট এটা হয়ে যাবে এক্স অক্ষের সমান্তরাল, এবারে এক্স অক্ষ নিজে হবে না। এটার বেলায় আগে অক্ষরেখা ছিল ওয়াই অক্ষ, মনে আছে? এই যে যেই চলকের পাওয়ার 1 সেটা ছিল অক্ষরেখা, বাট এইবার হয়ে যাবে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। যেমন আমি একটা চিত্র এঁকে দেখাই একটু পরে, দাঁড়াও চিত্র এঁকে দেখাচ্ছি।
ধরো তার আগে আমাকে বলতে পারো, এখানে একটা দেখাই, ওয়েট, এই যে সমীকরণটা, এটার শীর্ষবিন্দু কত দেখি কয়জন পারে। দেখি, অনেকেই ভুল করবে আমি জানি, দেখি কয়জন পারে। এই সমীকরণটার শীর্ষবিন্দু কত, একটু সময় দিই, দেখি কয়জন সঠিক উত্তর দেয়। এইটা কয়জন সঠিক উত্তর দেয় একটু দেখতে চাই আমি। এটাও অনেক মানুষ ভুল করবে, এটাও অনেক মানুষ কি করবে, ভুল করবে। দেখি এটা কয়জন সবাই সঠিক উত্তর দেয়। হ্যাঁ দেখো, হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। উত্তর হচ্ছে 3, -2, 3, -2। কেমনে খেয়াল করে দেখো ভাইয়া, ওয়াই মাইনাস বিটা, এই বিটা হচ্ছে শীর্ষবিন্দুর কোটি, ওয়াই এর সাথে যেটা সেটা কোটি। দেখো এই যে ওয়াই মাইনাসে মাইনাসে +2 হয়ে গেছে, কিন্তু সমীকরণে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস, তার মানে কি শীর্ষবিন্দুর কোটি -2, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হইছে। আর এই যে এক্স মাইনাস আলফা, আলফা এর ভ্যালু হচ্ছে 3, সূত্রে ছিল মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে আলফা এর ভ্যালু 3, মানে আলফা কমা বিটা 3, -2। তুমি এইভাবে চিন্তা করতে পারো, এক্স এর সাথে যেটা বিয়োগ আছে এক্স -3, এটা হচ্ছে ভুজ, এক্স এর সাথে যেটা বিয়োগ আকারে আছে এটা হচ্ছে ভুজ, আর ওয়াই এর সাথে যেটা বিয়োগ আকারে আছে এটা হচ্ছে কোটি। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, মানে কোটি -2। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো সহজভাবে, যে ভাই কি দেখো, এই যে এক্স মাইনাস আলফা এটাকে মনে মনে 0 ধরো, এক্স মাইনাস আলফা এটাকে মনে মনে 0 ধরলে এক্স ইকুয়ালস টু কত, আলফা, মানে ভুজ হচ্ছে আলফা। আর ওয়াই মাইনাস বিটা এটাকে মনে মনে 0 ধরো, তাহলে ওয়াই সমান বিটা, মানে কোটি হচ্ছে বিটা। এইবার এখানে আসো, এক্স -3 এটাকে মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু 3, মানে শীর্ষবিন্দুর ভুজ 3। আর ওয়াই +2 এটাকে মনে মনে 0 ধরো, y+2 সমান যদি 0 হয়, তাহলে y সমান কত, -2, -2। এই যে কে কে বুঝছো? এইবারে এইটা যারা যারা ভুল করবা, এদেরকে মাইর দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে নাই। বলো এটা শীর্ষ কত? x+2, x+2 কে মনে মনে 0 ধরো, x এর ভ্যালু -2। y -1 এটাকে মনে মনে 0 ধরো, y এর ভ্যালু +1, -2, +1। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা কি আরেকটা চমৎকার জিনিস জানো? বলো তো দেখি, ওয়েট, এই চমৎকার জিনিসটা কে কে জানো? যে একটু ওয়েট, একটা চমৎকার জিনিস এখান থেকে জানার আছে, সেটা হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণের অক্ষরেখা কি, এক্স অক্ষ না? বলো, এই সমীকরণের অক্ষরেখা কোনটা? এক্স অক্ষ। এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ কি তোমরা কি জানো? এক্স অক্ষে কোটি শূন্য, মানে এক্স অক্ষের সমীকরণ দেখো, এই যে এইটার, এটার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, আর এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, আর এটার অক্ষরেখা হচ্ছে y অক্ষ, এটার অক্ষরেখা y অক্ষ, এবং y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এই জিনিসটা কে কে অবগত বলো? এই যে অক্ষরেখাগুলো দেখো, এটা হচ্ছে অক্ষরেখা, এই যে এটা অক্ষরেখা, কি এটা? অক্ষরেখা। অক্ষরেখার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ y = 0, আর y অক্ষের সমীকরণ x = 0। তার মানে একটা কথা আমার মনোযোগ দিয়ে শোনো, যদি তোমাকে বলে যে এই সমীকরণের অক্ষরেখা কোন অক্ষ, তুমি বলবে এক্স অক্ষ। কিন্তু যদি বলে সমীকরণ কি, অক্ষরেখার সমীকরণ কি, তাহলে বলবো y = 0, কারণ এক্স অক্ষের সমীকরণ y = 0। এই সমীকরণে যদি জিজ্ঞেস করে অক্ষরেখা কোনটা, তুমি বলবো y অক্ষরেখা, y অক্ষ। কিন্তু যদি জিজ্ঞেস করে অক্ষরেখার সমীকরণ কি, y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এইবার পরীক্ষায় তো সমীকরণই চায় ভাই, পরীক্ষায় কি অক্ষরেখা কোনটা এটা চায়? পরীক্ষায় তো সমীকরণ চায়, যে অক্ষরেখার সমীকরণ কোনটি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কি বলতে পারি যার উপরে স্কয়ার সেটা সমান 0 হচ্ছে অক্ষরেখা? একটু শোনো, মুখস্থ না, খালি দেখো ভাই, এক্স অক্ষের সমীকরণ y = 0, এটা তোমরা জানি।
এখন আমি কি যখন সমীকরণ চাইবে তাহলে এই জিনিসটাকে কি আমি এইভাবে মনে রাখতে পারি না, যার উপরে স্কয়ার আছে সেটা সমান 0 অক্ষরেখা। এই দেখো, যখন y এর উপরে স্কয়ার তখন অক্ষরেখা হচ্ছে y সমান 0, যখন x এর উপরে স্কয়ার তখন অক্ষরেখা x ইকুয়ালস টু 0। একটু কে কে বুঝছো বলো তো দেখি। যার উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার হইলে অক্ষরেখা y সমান 0, x এর উপরে স্কয়ার হইলে অক্ষরেখা x সমান 0। তাহলে এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে সমীকরণটা, এই সমীকরণটার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বুঝলাম, কিন্তু অক্ষরেখার সমীকরণ কি বলতো? এই সমীকরণটার এই যে এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি? যার উপরে স্কয়ার সেটা সমান 0। এখানে y এর উপরে স্কয়ার ছিল y সমান 0, এখানে y এর জায়গায় আছে কি y মাইনাস বিটা। কার উপরে স্কয়ার? y মাইনাস বিটা সমান 0। তাহলে সমীকরণ হচ্ছে y সমান বিটা। কে কে বুঝছো? ভাইয়া y ইকুয়ালস টু ধ্রুবক, এটা x অক্ষের সমান্তরাল রেখা। এই যে দেখো y সমান ধ্রুবক, যারা সরল রেখা অধ্যায়ের ক্লাস করে আসছো ভাই, x অক্ষের সমান্তরাল রেখায় y ধ্রুবক থাকে। কোটি ধ্রুবক। সরল রেখা পড়া থাকলে তোমার কাছে এত মজা লাগবে আজকে ক্লাসটা, আর সরল রেখা পড়া না থাকলে কঠিন লাগবে। একইভাবে দেখো এখানে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল বুঝলাম, ঠিক আছে, কিন্তু সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে যার উপরে স্কয়ার। খেয়াল করে দেখো, যার উপরে স্কয়ার, কার উপরে স্কয়ার? x মাইনাস আলফা, যার উপরে স্কয়ার সেটা সমান 0। সুতরাং সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু আলফা। আমরা জানি সরল রেখা অধ্যায়ে পড়ছি ভাইয়া, এই যে y অক্ষের সমান্তরাল লেখা, দেখো y অক্ষের সমান্তরাল লেখায় x ইকুয়ালস টু ধ্রুবক হয়। এই যে x ইকুয়ালস টু ধ্রুবক, এখানে আলফা ধ্রুবক। কে কে বুঝছো? এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, খালি শোনো, মনোযোগ দিয়ে শোনো, এত মজা লাগবে কনিক। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সমীকরণের অক্ষরেখা কোনটা, উত্তর কি হবে? অক্ষরেখা কি হবে? y প্লাস 2 সমান 0। এটার অক্ষরেখা হবে y প্লাস 2 সমান 0, যার উপরে স্কয়ার সেটা সমান 0। আর এটার অক্ষরেখা কি হবে? x প্লাস 2 সমান 0, যার উপরে স্কয়ার সেটা সমান 0। তাহলে এখন আমাকে তোমরা আগে বলো, এইরকম ফরম্যাটের একটা এমসিকিউ যদি পরীক্ষায় আসে, তাহলে শীর্ষবিন্দু এবং অক্ষরেখা এই দুইটা কিছু না করে অ্যান্সার দেখাইতে পারবা কে কে বলো? ভাই পরীক্ষা কিন্তু এই দুইটাই বেশি আসে, আর একটা আসে উপকেন্দ্র, ওটাও শিখবো। শীর্ষবিন্দু এবং অক্ষরেখা এই দুইটা অ্যান্সার করার জন্য কিছু লেখা লাগবে? কিছু লেখা লাগবে না, কিছু লেখা লাগবে না। যেমন চিত্র দেখার দরকার নাই, দূর, এটাতে অ্যান্সার দেওয়া। আচ্ছা অ্যান্সার দেখো না, তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার দেখো না, এটা দেখো না আগে। হ্যাঁ, শীর্ষবিন্দু যে 2,1 এটা আগেই দেখো না। না দেখে বলো যে পরীক্ষায় যদি এটা আসে, এটার শীর্ষবিন্দু 2,1, এটা বাইর করতে পারবা কিনা বলো? ওয়েট, চিত্র আঁকা লাগবে না, কিছু লেখা লাগবে না, খালি শোনো। এটার শীর্ষবিন্দু 2,1 পারবা? অনেকে কিন্তু ভুজ কোটি উল্টা পাল্টা করবে। অনেকে অ্যান্সার কি দিবে জানো? অনেকে দাগায় আসবে 1,2। তুমি কি 1,2 দাগাবা? অনেকে কিন্তু ভুল করবে ভাই। এক্স এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ভুজ। তুমি x মাইনাস 2 কে মনে মনে 0 ধরো, x মাইনাস 2 সমান 0 হলে x ইকুয়ালস টু 2, এটা হচ্ছে ভুজ। আর y মাইনাস 1 সমান 0 হলে y সমান 1, এটা হচ্ছে কোটি। আচ্ছা এবার আমাকে তোমরা বলো ভাইয়া কোন চলকের পাওয়ার 1? x এর পাওয়ার 1। তাহলে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল বলো? অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? যেই চলকের পাওয়ার 1 অক্ষরেখা সেই অক্ষের সমান্তরাল। এবং এখানে অক্ষরেখার সমীকরণ কি বলো? অক্ষরেখার সমীকরণ কি বলো? অক্ষরেখার সমীকরণ যার উপরে স্কয়ার, যার উপরে স্কয়ার সেটা সমান 0, যার উপরে স্কয়ার সেটা সমান 0। আচ্ছা এবার আমাকে তোমরা বলো শীর্ষবিন্দু 2,1 অক্ষরেখা, যে দেখো অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এবং x এর সহগ পজিটিভ নাকি নেগেটিভ? ভাই তোমার চিত্র আঁকা লাগবে না, খালি দেখো x এর সহগ এটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে এই যে x অক্ষের ধনাত্মক দিকে হা করবে। কে কে বুঝছো? দেখো ওয়েট, এটার শীর্ষবিন্দু 2,1, তার অক্ষরেখা হবে x অক্ষের সমান্তরাল লেখাই যে এটা সমীকরণ হবে y ইকুয়ালস টু 1। এই যে এটাকে তুমি এভাবে লিখতে পারো y ইকুয়ালস টু 1। x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু ধ্রুবক y ইকুয়ালস টু 1, এবং সে x অক্ষের ধনাত্মক দিকে হা করবে। আর যদি এখানে 16 না থেকে -16 থাকতো, ধরো এখানে x এর সহগ -16 মানে নেগেটিভ, তাহলে সে হাত করতো x অক্ষের ঋণাত্মক দিকে। এই যে ডানে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, বামে হচ্ছে ঋণাত্মক দিক। কে কে বুঝছো এতটুকু?
তোমার চিত্র আঁকা লাগবে না, তুমি খালি এতগুলো কে বুঝছো ভাই, পরীক্ষায় এমসিকিউতে চিত্র আঁকতে দিবে না, যেটা দিবে ওটা তুমি পারবা। ঠিক আছে, একই সাথে একটু ওয়েট, শোনো, খালি শোনো, এটার শীর্ষবিন্দু -2 -4 কে কে বাইর করতে পারবা? এক্স প্লাস 2 কে মনে মনে 0 ধরলে এক্স এর ভ্যালু -2, ওয়াই প্লাস 4 কে মনে মনে 0 ধরলে ওয়াই এর ভ্যালু -2। ওকে, শীর্ষবিন্দু পাই গেছি। অক্ষরেখা কি হবে বলো? অক্ষরেখা কি হবে? যার উপরে স্কয়ার সেটা সমান 0। এই যে x প্লাস 2, অক্ষরেখা হবে x প্লাস 2 সমান 0, মানে x ইকুয়ালস টু -2। অবশ্যই এটা y অক্ষের সমান্তরাল রেখা, x ইকুয়ালস টু ধ্রুবক, এটা y অক্ষের সমান্তরাল রেখা, মানে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এটা তো আমরা এই যে দেখতেই পাচ্ছি y এর পাওয়ার 1, যেই চলকের পাওয়ার 1 অক্ষরেখা সেই অক্ষের সমান্তরাল। এবং দেখো y এর সহগ নেগেটিভ, তাহলে শীর্ষবিন্দু -2 -4, অক্ষরেখা হবে y অক্ষ, এবং যেহেতু y এর সহগ নেগেটিভ সে y অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। বুঝছো কে বলো? y এর সহগ নেগেটিভ, যেখানে শীর্ষবিন্দু সেখান থেকে উপরের দিকে y পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তাহলে শীর্ষবিন্দু থেকে নিচের দিকে হা করবে। আর যদি এই সহগটা পজিটিভ হইতো উপরের দিকে হা করতো। শেষ, বিতর্কের আর কোনো সুযোগই নাই। তাহলে এইবার শোনো, আমার কথা শোনো, কিচ্ছু লেখা লাগবে না, সব স্লাইডে থাকবে। আগে এই দুইটা লাইন পড়ো, এবং এই দুইটা লাইনে যা বলা আছে এটা মুখস্থ করে না করে তুমি কি মনে রাখতে পারবে কিনা দেখো। মুখস্থ করা লাগবে, আমি তো সব পড়ে আসছি। ওয়াই স্কোয়ার সমান 4x, এটার অক্ষরেখা হচ্ছে x অক্ষ, x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0 মনে আছে? এবং শীর্ষবিন্দু মূলবিন্দু x স্কোয়ার সমান 4ay, এটার অক্ষরেখা y অক্ষ, এবং y অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু 0, এবং শীর্ষবিন্দু মূলবিন্দু। সামারি, এটা আমি সামারি টেনে দিলাম, এটা তুমি জানো। এবং এইটা জানো কিনা বলো, এই যে মাত্র শিখে আসছি দেখো, এই সমীকরণের বেলায় অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এই যে এখানে x এর পাওয়ার 1, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এবং অক্ষরেখাটা কত? এই যে y মাইনাস বিটা সমান 0। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এখানে অক্ষরেখা কত, তুমি বলবা যার উপরে হোল স্কয়ার সেটা সমান 0, y মাইনাস বিটা সমান 0, এবং শীর্ষবিন্দু আলফা কমা বিটা। ঠিক আছে, কিভাবে? এটার অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? যার পাওয়ার 1, y অক্ষের সমান্তরাল, এবং অক্ষরেখার সমীকরণ কি হবে? x মাইনাস আলফা সমান 0, এবং শীর্ষবিন্দু আলফা কমা বিটা। তো এখন এই যে নিচের লাইনটা, নিচের লাইনটা কি? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে সমীকরণগুলো পড়ছি দেখো, পরাবৃত্তের সমীকরণ খেয়াল করে দেখো, x এর উপরে স্কয়ার থাকলে y এর পাওয়ার 1 ছিল, y এর উপরে স্কয়ার থাকলে x এর পাওয়ার 1। দেখো এখানে y এর উপরে স্কয়ার থাকলে x এর পাওয়ার 1, x এর উপরে স্কয়ার থাকলে y এর পাওয়ার 1। এগুলোকে বলে সরল পরাবৃত্ত, এগুলোকে কি বলে? সরল পরাবৃত্ত। আর যদি কোনো পরাবৃত্তের সমীকরণে x স্কয়ার এবং y স্কয়ার এই দুইটাই থাকে তখন এটাকে বলে জটিল পরাবৃত্ত। তখন এর অক্ষরেখা x অক্ষেরও সমান্তরাল হবে না, y অক্ষেরও সমান্তরাল হবে না। এই টাইপের কোনো প্রশ্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে না। তুমি খালি এই দুইটা শিখো, বাট জেনে রাখো, শোনো, জেনে রাখো এমসিকিউতে চলে আসতে পারে, যদি কোনো পরাবৃত্তের সমীকরণে x এর উপরেও স্কয়ার থাকে, y এর উপরেও স্কয়ার থাকে, তখন সেই পরাবৃত্তকে বলে জটিল পরাবৃত্ত। কারণ সেই পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষেরও সমান্তরাল হবে না, y অক্ষেরও সমান্তরাল হবে না। জাস্ট এটা জেনে রাখো, এটা শুধু জেনে রাখো, এটার কোনো কাজ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে লাগবে না। আগে বলো এই দুইটা জিনিস কি জানা হয়েছে কিনা, একটু বলো, একটু বলো, একটু মনোযোগ সহকারে বলো। হ্যাঁ ঠিক আছে, এইবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে y স্কয়ার সমান 4x, শোনো, এই y স্কয়ার সমান 4x, এটার জন্য মোট 10টা সূত্র শিখব, 10টা সূত্র আমরা শিখব। তাইলে এই যে সমীকরণ পরীক্ষায়, আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় হয় এইটা দিয়ে আসবে অথবা এটা দিয়ে আসবে, যে কোনো একটা ফরম্যাট। y স্কয়ার সমান 4x, এই সমীকরণের জন্য আমরা টোটাল 10টা ইনফরমেশন শিখবো। এখানে আছে 9টা, আরো একটা আছে, লিখে দিই, দাঁড়াও। 10 উপকেন্দ্রিক দূরত্ব, এই 10টা মুখস্থ আছে কার কার? আগে একটু বলো তো দেখি, বা একাডেমিকে পড়ছো। এটার বেলা a প্লাস এক্স, এটার বেলা a প্লাস ওয়াই। এই 10টা সূত্র বলো আগে একটু দেখো। y স্কয়ার সমান 4x, শুধুমাত্র এটার জন্য শিখবা, এটার জন্য আলাদা করে শিখা লাগবে না, এমনি মনে থাকবে, খালি ভুজকটি ইন্টারচেঞ্জ। শোনো, এটা যদি শিখে ফেলো এটা এমনি মনে থাকবে। কারণ কি? তুমি দেখো এখানে যেটা ভুজ ছিল এখানে এটা কোটি, এই যে দেখো, এটা বেলা 1,0, এটা বেলা 0,a, মানে বিন্দুর বেলায় দেখো ভুজকটি ইন্টারচেঞ্জ হয়ে গেছে, -a, 0 হয়ে গেছে 0, -a।
তারপর সমীকরণগুলো দেখো, ওয়াই এর জায়গায় হয়ে গেছে এক্স, এক্স এর জায়গায় ওয়াই। মানে তুমি যদি এই সমীকরণের জন্য যে সূত্রগুলো এগুলো শিখে ফেলো, এটার জন্য আলাদা করে শিখা লাগবে না, এটার জন্য শুধু এক্স এবং ওয়াই ইন্টারচেঞ্জ, এক্স এবং ওয়াই ইন্টারচেঞ্জ করে দিলেই হবে। এক্স এর জায়গায় ওয়াই বসবে, ওয়াই এর জায়গায় এক্স। মানে বিন্দুর বেলায় ভুজকোটি ইন্টারচেঞ্জ, সমীকরণের বেলায় এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। ঠিক একইভাবে এখানেও, বাট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই সূত্রটা সেম, দৈর্ঘ্য তো আর চেঞ্জ হবে না। সমীকরণের বেলায় এক্স এর জায়গায় ওয়াই হবে, ওয়াই এর জায়গায় এক্স। বিন্দুর বেলায় ভুজের জায়গায় কোটি, কোটির জায়গায় ভুজ। যেমন দেখো, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু এ কমা প্লাস মাইনাস 2a, এই সমীকরণের বেলা হয়ে গেছে প্লাস মাইনাস 2a কমা এ, মানে ভুজকোটি ইন্টারচেঞ্জ। এবং উপকেন্দ্রিক দূরত্ব এটার বেলা হচ্ছে এ প্লাস এক্স, এই সমীকরণের বেলায় এ প্লাস ওয়াই। আচ্ছা ওয়েট, এখন আমার কথা শোনো, আমরা এই যে এই সমীকরণের জন্য 10টা ইনফরমেশন কেমনে আসে এটা বাইর করা শিখবো। ওইটা অটোমেটিক মনে থাকবে, খালি ভুজকোটি ইন্টারচেঞ্জ এবং সমীকরণে এক্স এর জায়গায় ওয়াই অথবা ওয়াই এর জায়গায় এক্স। ওয়েট, আস্তে ধীরে তোমরা একটু নামগুলা দেখো তো। শীর্ষবিন্দু এটা বাইর করা অলরেডি শিখে ফেলছি না, বলো। শীর্ষবিন্দু দুইটারে কি মূলবিন্দু, তারপরে উপকেন্দ্র, নিয়ামকের পাদবিন্দু, অক্ষরেখা, এই অক্ষরেখা শিখে ফেলছি না, বলো এটা শিখে ফেলছি, অক্ষরেখা শিখে ফেলছি। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা দুইটা বেলায় মুখস্থ, মডুলাস অফ 4a, এটাও শেষ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, শোনো দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস দেওয়া হয়েছে। এটার বেলায়ও মডুলাস অফ 4a, এই যে এটা মডুলাস অফ 4a, মডুলাস অফ 4a। এখানে তো ভাইয়া চিহ্ন পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, বাট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। আর এইটা দেখো, কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এটা মনে রাখা আরো ইজি। শোনো, যখন ওয়াই স্কয়ার সমান 4x, তখন এই পরাবৃত্তের যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এ প্লাস এক্স, মানে যে এ এবং এক্স এই দুটো যোগফলের সমান। দেখো ওয়াই স্কয়ার সমান 4x, এটা বলা হচ্ছে এ এবং এক্স এর যোগফল এ প্লাস এক্স, এবং এক্স স্কয়ার সমান 4ay, এটার বেলা হচ্ছে এ এবং ওয়াই এই দুটার যোগফল। তার মানে এই সাইডটা এমনি মনে থাকবে। এরপর বাকিগুলা চলো আমরা চিত্র থেকে দেখবো ভালো মতো, এমন ভাবে দেখবো যাতে আর কোনোদিন না ভুলি আমরা। ওয়েট, আমি এই যে এই সমীকরণের জন্য দেখাবো, একটু ভালো, একটু মনোযোগ, আগামী 10 মিনিট পূর্ণ মনোযোগ। হ্যাঁ রেডি, বলো আগামী 10 মিনিট পূর্ণ মনোযোগ। অলরেডি আমরা কয়েকটা শিখে ফেলছি, শীর্ষবিন্দু, মূলবিন্দু, এটা বলে অক্ষরেখা এক্স অক্ষ, অক্ষরেখা এক্স অক্ষ মানে সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, মনে থাকবে দুইটার বেলায় 4a। তারপর এটার বেলায় উপকেন্দ্রিক দূরত্ব এ প্লাস এক্স, এ আর এক্স এর যোগফল, আর এক্স স্কয়ার সমান 4a, ওয়াই এর বেলায় এ প্লাস ওয়াই। এখন একটু ঠান্ডা মাথায় দেখো, আগে এটা চিত্রটা দেখাইছি, দেখো পূর্ণ মনোযোগ, হ্যাঁ একদম তাকায় থাকো। এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে মূলবিন্দু দেখো ভাইয়া, এক্স এর পাওয়ার 1 অক্ষরেখা এক্স অক্ষ, এক্স এর সহগ পজিটিভ, এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে। ঠিক আছে, এবার আমাকে বলো শীর্ষবিন্দু কি, মূলবিন্দু 0,0, অক্ষরেখা এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই সমান 0, এবং এই যে ওয়াই অক্ষ, তুমি দেখো এই পরাবৃত্তটাকে ওয়াই অক্ষ কোন বিন্দুতে স্পর্শ করছে বলো তো। এই পরাবৃত্তটাকে ওয়াই অক্ষ মূল বিন্দুতে স্পর্শ করছে না। মূল বিন্দু মানে কি, শীর্ষবিন্দু, মানে ওয়াই অক্ষটা এই পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে স্পর্শ করছে। তাহলে ওয়াই অক্ষকে বলে, এটাকে বলে শীর্ষবিন্দুতে স্পর্শক, এটার নাম হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। এখন বলো ওয়াই অক্ষের সমীকরণ কি, এই ওয়াই অক্ষের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি কি বলতে পারি শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0, বলো কে কে একমত। ভাই ওয়াই অক্ষটা এই পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে স্পর্শ করছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে শীর্ষবিন্দুতে স্পর্শক, তুমি মনে মনে চিন্তা করবা শীর্ষবিন্দুতে স্পর্শক হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা এইবার দেখো, এই যে শীর্ষবিন্দু থেকে পরাবৃত্ত যেই দিকে হা করছে, দেখো পরাবৃত্ত যেই দিকে হা করছে সেই দিকে এ দূরত্বে থাকে উপকেন্দ্র, এই যে এ দূরত্বে, এই দূরত্বটা কত, ছোট হাতের এ, এখানে থেকে উপকেন্দ্রকে এস দিয়ে প্রকাশ করে, আর শীর্ষবিন্দুকে প্রকাশ করে এ দিয়ে। এখন আমাকে তোমরা বলো ভাইয়া
শীর্ষবিন্দু থেকে অক্ষরেখা বরাবর যেই দিকে হা করে, পরাবৃত্ত যেই দিকে হা করে সেই দিকে থেকে উপকেন্দ্র। এই ডিস্টেন্স হচ্ছে ছোট হাতের, এই যে ছোট হাতের। তাহলে বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে বলো? সরলরেখা পড়ে আসছো ভাই, 100 অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, আর ভুজ হচ্ছে এ। তাহলে উপকেন্দ্র উপকেন্দ্র 1,0 এবং শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যেই দিকে থাকে ঠিক তার বিপরীত দিকে এ দূরত্বে, ঠিক তার বিপরীত দিকে এ দূরত্ব থেকে নিয়ামক রেখা, ওই যে একটা স্থির সরল রেখা, মনে আছে এটা নিজস্ব সরল রেখা, এই যেটা হচ্ছে নিয়ামক রেখা। তার আগে লিখে নি, নাম লিখে নি, নিয়ামক রেখা। আবার বলতেছি, শীর্ষবিন্দু থেকে পরাবৃত্ত যেই দিকে হা করে সেই দিকে এ দূরত্বে থাকে উপকেন্দ্র। হা করছে এইদিকে, তাহলে উপকেন্দ্র 1,0 এবং ঠিক তার বিপরীত দিকে সমান দূরত্বে এ দূরত্বে থাকে নিয়ামক রেখা। তাহলে আমাকে বলো এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলে নিয়ামকের পাদবিন্দু। এটাকে ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করে। এটা স্থানাঙ্ক কি হবে বলো? এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। শোনো, এই যে এটা হচ্ছে অক্ষরেখা, আমি এখানে লিখে রাখি, অক্ষরেখা এবং নিয়ামক রেখা। অক্ষরেখা এবং নিয়ামক রেখা, এই দুটা রেখা যেখানে ছেদ করে সেটাকে বলে নিয়ামকের পাদবিন্দু। এটা হবে -1,0। কেন? কারণ এটা 100 কে ঋণাত্মক দিকে আছে, 100 কে ঋণাত্মক দিকে ভুজ নেগেটিভ এবং 100 এর উপর কোটি শূন্য, -1,0। এখন আমাকে তোমরা একটা জিনিস বলবা, নিয়ামকের পাদবিন্দু হচ্ছে -1,0। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে বলো? ভাই নিয়ামক রেখাটা কি ওয়াই অক্ষের সমান্তরাল? যারা সরলরেখা অধ্যায় পড়ছো মনে আছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ভুজ সেম থাকে, ভুজ x = ধ্রুবক। সেই ধ্রুবকটা কত? এই রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ, এই যে কোনো বিন্দুর ভুজ, এই জেড বিন্দুর ভুজ হচ্ছে -a, তাহলে x = -a। ভাইয়া এখানে নিয়ামক রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = ধ্রুবক, মানে ভুজ ফিক্সড, ভুজের মান ধ্রুবক। তো এই রেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর ভুজ যদি -a হয়, তাহলে এই রেখার উপরস্থ সকল বিন্দুর ভুজ -a হবে। তার মানে এই রেখার সমীকরণ হবে x = -a। বোঝা গেল? এরপরে যেটা করবো, এই যে উপকেন্দ্রিক লম্ব। ভাইয়া তুমি উপকেন্দ্র দিয়ে যদি অক্ষরেখার উপর একটা লম্ব আঁকো, দেখো এই যে এটা হচ্ছে অক্ষরেখা, তুমি অক্ষরেখার উপর যদি উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকো, এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। এটাকে কি বলে? এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। বলো এটার সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্ব। ভাইয়া উপকেন্দ্রিক লম্ব এটাও দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু x অক্ষের উপর লম্ব তাহলে অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল। ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? মাত্র বললাম x = ধ্রুবক, x = ধ্রুবক। এই ধ্রুবকটা কত? এই রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ, এই দেখো এই রেখার উপর অবস্থিত উপকেন্দ্রের ভুজ হচ্ছে a, এটা হচ্ছে x = a। খেয়াল করে দেখো, এটার উপকেন্দ্রিক লম্ব থাকে x অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য এটার সমীকরণ x = a, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। আর নিয়ামক রেখা থাকে নেগেটিভ দিকে, এর জন্য এটার সমীকরণ x = a, কারণ এখানে সাথে বিন্দুটা -a,0 আর পজিটিভ দিকে +a,0। এইবার এই যে উপকেন্দ্রিক লম্বটা মনে আছে তোমাদের কি? এটার পুরোটা দৈর্ঘ্য কত? এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটার দৈর্ঘ্য কত বলো তো? 4a। মনে আছে? এই যে উপকেন্দ্রিক লম্ব এখান থেকে এই পর্যন্ত, এটা দৈর্ঘ্য হচ্ছে 4a, মডুলাস অফ 4a। দূরত্ব তো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস। তো এখানে উপরের দিকে আর নিচের দিকে দৈর্ঘ্য সমান হবে। এই যে উপরের দিকে এতটুকু হবে 2a, আর নিচের দিকেও সেম, এই যে এতটুকু কত হবে? এটা 2a। তাহলে 2a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, উপরে 2a নিচে 2a। এখন আমাকে তোমরা বলো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এই যে উপকেন্দ্রিক লম্ব দুইটা, এদের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এই যে এইটা হচ্ছে একটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, এইটা হচ্ছে একটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। মানে আমাকে তোমরাই বলো, এটা যদি মূল বিন্দু হয় এই বিন্দুর স্থানাঙ্ক কত? ভুজ হচ্ছে a, কোটি হচ্ছে 2a, ভুজ হচ্ছে a, কোটি হচ্ছে 2a, a,2a। আর এটার স্থানাঙ্ক কত? ভুজ হচ্ছে a, কোটি হচ্ছে নেগেটিভ দিকে, এটা কিন্তু 100 এর নিচে আছে, মানে এটা নেগেটিভ, কোটি নেগেটিভ, a, -2a, -2a। এই দেখো। তাইলে এখন আমাকে যদি কেউ একসাথে জিজ্ঞেস করে, বলো কেউ যদি একসাথে জিজ্ঞেস করে যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কি, তুমি কি বলবা? a,
একবার প্লাস টু এ, একবার মাইনাস টু এ কমা প্লাস মাইনাস টু এ, কে কে বুঝছো? শেষ। একটু তাকায় থাকো, এবার আমার সাথে সাথে ওয়েট, আমার সাথে সাথে বলবা, একটু শোনো, একটু শোনো। শীর্ষবিন্দু কি? মূলবিন্দু। তার ডান দিকে এ দূরত্বে উপকেন্দ্র এ কমা জিরো। বাম দিকে মানে একশকের ঋণাত্মক দিকে এ দূরত্বে নিয়ামকের পাদবিন্দু মানে মাইনাস এ কমা জিরো। অক্ষরেখা এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু জিরো। শীর্ষবিন্দুতে স্পর্শক ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু জিরো। নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু মাইনাস এ, কারণ সে এই মাইনাস এ কমা জিরো বিন্দুগামী, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়ালস টু এ, কারণ সে এ কমা জিরো বিন্দুগামী। যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, তাহলে এক্স ইকুয়ালস টু ধ্রুবক তার সমীকরণ। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, উপরের দিকে 2a, নিচের দিকে 2a। তাহলে এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, এটা স্থানাঙ্ক হবে, এটা স্থানাঙ্ক হবে a, 2a, প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, আর এটা চতুর্থ চতুর্ভাগে a, নেগেটিভ 2a। তাহলে এটাকে একসাথে লেখা যায় এইভাবে a, প্লাস মাইনাস 2a। কে কে বুঝছো একটু বলো, ওয়েট, আস্তে আস্তে, একটু ঠান্ডা মাথায় বলো তো এটা বুঝছো কিনা, সত্যি করে বলো, তাইলে কিন্তু আর পরাবৃত্তে জীবনে আটকাবে না। এবার আস্তে ধীরে, দৌড়াদৌড়ি করো না, কেউ কেউ দৌড়াদৌড়ি করো না, আস্তে ধীরে। এবার আমাকে তোমরা বলো একটু ঠান্ডা মাথায়, মনে মনে তুমি চোখ বন্ধ করে চিন্তা করো। ধরো তোমাকে সমীকরণটা দিছে ওয়াই স্কয়ার সমান 4x, বলো মনে মনে, চোখ বন্ধ করে চিন্তা করো, আমি আমি বলতেছি তুমি শোনো। শীর্ষবিন্দু কি? 0,0, উপকেন্দ্র a, 0, নিয়ামকের পাদবিন্দু মাইনাস a, 0, অক্ষরেখা x অক্ষ মানে y ইকুয়ালস টু 0, শীর্ষবিন্দুতে স্পর্শক y অক্ষ মানে x ইকুয়ালস টু 0। তারপরে আর কি আছে? নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়ালস টু পজিটিভ a। শেষ। নিয়ামকের পাদবিন্দু পাই গেছি, সব পাই গেছি, অক্ষরেখা পাই গেছি, শীর্ষবিন্দুতে স্পর্শক পাই গেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a। ঠিক আছে। তারপরে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু মনে করে দেখো, প্রথম চতুর্ভাগেরটা a, 2a, আর চতুর্থ চতুর্ভাগেরটা নিচেরটা a, মাইনাস 2a, দুটোকে একসাথে করে a, প্লাস মাইনাস 2a। আর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস x। যে কোনো বিন্দুর উপকেন্দ্র থেকে দূরত্ব, শোনো, উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব, ওই যে এসপি, মনে আছে এসপি, উপকেন্দ্র থেকে দূরত্ব মানে এসপি, a প্লাস এক্স। এই যে এই দুটো যোগফল, খালি এই দুটো মনে হয় a প্লাস এক্স, এটা বলে a প্লাস ওয়াই। এখন ওয়েট, এই সমীকরণের জন্য আমাকে একটু বলো, কনফার্ম করো, এই সমীকরণের জন্য এখানে 10টা ইনফরমেশন, যে কোনো একটা পরীক্ষায় চাইলে অন্তত সূত্রটা কি মনে মনে চিন্তা করে বাই করতে পারবা? মুখস্থ থাকুক আর না থাকুক বলো, এই 10টা সূত্র মুখস্থ থাকুক বা না থাকুক, এই চিত্রটা চোখে চিন্তা করতে পারবে না? পারবা। এইবার আসো, যদি সমীকরণ এটা দেই কি হবে? শীর্ষবিন্দু যা আছে তাই থাকবে, উপকেন্দ্র a, 0, খালি ভুজকোটি ইন্টারচেঞ্জ। শোনো, এটার জন্য আলাদা করে মনে রাখাই লাগবে না, পরীক্ষায় যদি এটাও আসে তুমি চিন্তা করবে এইটা, এটার জন্য a, 0 হলে এটা হবে 0,a, এটার জন্য মাইনাস a, 0 হলে এটা 0, মাইনাস a, মানে ভুজকোটি ইন্টারচেঞ্জ। বিন্দুর বেলায় ভুজকোটি ইন্টারচেঞ্জ, সমীকরণের বেলায় y এর জায়গায় x, x এর জায়গায় y, x এর জায়গায় y, তারপরে এখানে x এর জায়গায় y, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দুটাই সেম। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু ভুজকোটি ইন্টারচেঞ্জ, ভুজকোটি ইন্টারচেঞ্জ, x এর জায়গায় y। কার কার মনে থাকবে? এইটা কি আলাদা মুখস্থ করা লাগবে বলো? ওকে ওকে, এটাকে আলাদা করে মুখস্থ করা লাগবে? একটু বলো, একটু বলো। এখন এই যে উপকেন্দ্রিক দূরত্ব, এই যে 10 নাম্বারটা, এই 10 নাম্বারটা হয়তো অনেকেই বুঝতেছে না আসলে জিনিসটা কি, উপকেন্দ্রিক দূরত্ব কি। এই জন্য আমি এটা আলাদা করে লিখে দিছি। দেখো, ওয়াই স্কোয়ার সমান 4x, লিখা লাগবে না, খালি দেখো ওয়াই স্কোয়ার সমান 4x। এই পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু যদি পি হয় x, y, তাহলে এই পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব মানে এই যে উপকেন্দ্র, ধরো এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এসপি, এটা সমান কত হবে? a প্লাস এক্স। এই দেখো এতটুকু a, ধরো এটা মূল বিন্দু, এই যে এতটুকু a, এটা a, 0, দেখো কত এটা? a প্লাস এক্স। মনে রাখবে কেমনে? এই যে a এবং x, এই দুটো যোগফল, আর x স্কয়ার সমান 4y, এই পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু যদি p হয় তাহলে উপকেন্দ্রিক দূরত্ব মানে sp, a প্লাস y। তো এটা যদি তুমি শিখতে চাও কেমনে আসলো একটু দেখাই দিই, চলো। এই যে এটা sp, এটা কি? উপকেন্দ্র থেকে p বিন্দু দূরত্ব মানে কি sp। এখন অনেকেই ভাবতেছে ভাই এটা কেমনে আসলো, চলো একটু দেখে আসি।
তোমাদের কি মনে আছে যে পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান 1? দাঁড়াও, লিখা লাগবে না, খালি দেখো SP/PM সমান E। আমরা তো পরাবৃত্ত পড়তেছি, পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা কত? 1 না? তাহলে পরাবৃত্তের বেলায় SP এবং PM সমান, এটা আমার সাথে কে কে একমত বলো? পরাবৃত্তের বেলায় SP এবং PM সমান, কে কে একমত বলো? হ্যাঁ, তাহলে এই যে দেখো আমরা বের করবো কি SP, এই দেখো এই যে SP, এই যে SP, এই SP আর PM সমান হবে, আমার সাথে একমত তোমরা? যদিও চিত্র দেখে মনে হচ্ছে PM বড়, শোনো চিত্র দেখে মনে হইতে পারে যে PM বড়, আসলে চিত্রটা একুরেট করে আঁকাইলে সমান হবে। তুমি চিন্তা করে নাও যে সমান, যে অভি ভাই বলছে, আচ্ছা বিশ্বাস করে নিলাম। যদিও এখানে দেখে কিন্তু মনে হচ্ছে PM বড়, বাট আসলে ধরো সমান। আচ্ছা, এবার আমি যদি এই যে P বিন্দু থেকে এক অক্ষের উপর লম্ব আঁকাই, তাহলে আমি কি বলতে পারি, দেখো একটু ওয়েট, স্থানাঙ্ক জ্যামিতি, আমি কি বলতে পারি কিনা বলবা? এটা যেহেতু মূল বিন্দু 0,0 আর এই P বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x,y, তাহলে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই ডিস্টেন্সটা হবে x, এই যে এখান থেকে, ধরো আমি নাম দিই, ধরো n, এটার নাম দিলাম n, এতটুকু হবে x, এবং এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে y। কে কে একমত বলো? ভাইয়া এইটা যদি হয় মূল বিন্দু এবং এই বিন্দুটা যদি হয় x, y, তাহলে এই যে a থেকে n, দাঁড়াও লিখে দিই, a থেকে n এটা হবে x, এই যে an, a থেকে n এই দূরত্বটা, a থেকে n এই দূরত্বটা হবে x, এবং p থেকে n এই দূরত্বটা হবে y। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা চিত্রটা দেখে বলো, আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে SP। আমি জানি SP সমান PM, SP সমান PM। এখন তোমরা চিত্রটা দেখে বলো তো, এই যে PM আর n থেকে z এই ডিস্টেন্সটা সমান কিনা, চিত্রটা দেখো। এই যে আমি কি বলতে পারি যে P থেকে M এই ডিস্টেন্সটা যতটুকু, n থেকে z এই ডিস্টেন্সটা সমান, তাহলে আমি কি PM সমান nz লিখতে পারি? PM সমান nz লিখতে পারি? পারি। এখন nz সমান মানে কি? a থেকে n যোগ a থেকে z, বলো এই যে এতটুকু, এই যে এতটুকু যোগ এতটুকু, রাইট? তার মানে az প্লাস an, এটা বলতে পারি কিনা একটু বলো তো ঠান্ডা মাথায়, az প্লাস an। এখন দেখো az মানে কি? শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব কত? ছোট হাতের a, তাহলে az মানে হচ্ছে a, az মানে হচ্ছে a, আর an এই যে a থেকে n এটা হচ্ছে P বিন্দুর বুঝ x। এই বুঝছো কেমনে আসছে a প্লাস x? এই যে, বাট তোমার প্রমাণ শিখা লাগবে না, তুমি খালি মুখস্থ করো ভাই, তুমি খালি মুখস্থ করো। এবার কে কে মুখস্থ রাখতে পারবা? y² সমান 4x, এই পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু যদি px, y হয়, তার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস x, এই দুটোর যোগফল, a এবং x এর যোগফল, আর এটার বেলায় a এবং y এর যোগফল। বলো, তোমাকে আমি বুঝাই দিলাম, বাট তোমার অত বুঝার দরকার নাই, তুমি এখন মুখস্থ করো, শেষ। তাহলে এই 10টা সূত্র যদি তুমি চিত্র থেকে বাইর করা শিখে থাকো, বুঝে থাকো, তাহলে এখন তোমার কাছে পরাবৃত্ত শেষ। এখন আমরা খালি ধুমাইয়া প্র্যাকটিস করবো, আজকে ক্লাসে কয়েকটা প্রশ্ন 20 থেকে 25টা MCQ প্র্যাকটিস করবো, তাহলে পরাবৃত্ত শেষ। রেডি? কে কে রেডি বলো? ধুমাইয়া প্র্যাকটিস করবো, রেডি? হ্যাঁ, প্র্যাকটিস করবো, অধ্যায় শেষ। চলো শুরু করি। শুরুতেই এই যে চিত্রটা ঢাকা ইউনিভার্সিটিতে ওই 98-99 আসছিল, ঠান্ডা মাথায়। আগে আমাকে তোমরা বলো, ওই ঠান্ডা মাথায় কোন চলকের পাওয়ার 1? দেখো এই সমীকরণটা কিন্তু ইচ্ছা করে একটু উল্টা হয়ে দিছে, দাঁড়াও দেখো। নর্মালি আমরা সমীকরণগুলো লিখি কি, যার উপরে স্কয়ার আছে সেটাকে বাম পাশে লিখি না? তারা ইচ্ছা করে সমীকরণটাকে একটু উল্টায় দিছে যাতে তুমি টেনশনে পড়ে যাও। আচ্ছা বলো, এখানে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু ওয়াই পাওয়ার 1। এবং এইটার বলো শীর্ষবিন্দু কত? এই বলো, ওয়াইয়ের সাথে কিছু নাই মানে মনে মনে 0 আছে, ওয়াইয়ের সাথে কিছু নাই মানে মনে মনে 0, তাহলে x প্লাস 1 কে মনে মনে 0 ধরো, x হলো -1, এটাকে 0 ধরলে 0, তাহলে শীর্ষবিন্দু -1,0। দেখো এই যে এটা +1,0, এটা মূল বিন্দু, এটা +1,0, এই যে -1,0 শুধুমাত্র এইটা, এই যে দেখো, এই যে এই দেখো -1, এই যে 100 তো কোটি শূন্য, আলাদা করে এখানে শীর্ষবিন্দু উল্লেখ করে নাই, বাট তুমি দেখতেই পাচ্ছ যে এখানে x হলো -1 আর 100 কোটি শূন্য। কে কে বুঝছো? ভাইয়া খুবই ইজি ম্যাথ। দেখো
শুধুমাত্র শীর্ষবিন্দু বাইর করলেই ম্যাচ শেষ। দেখো একটু কে কে বুঝছো বলো। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং দেখো ওয়াই এর সহগ কিন্তু পজিটিভ, সামনে কিছু নাই মানে মনে মনে +1 আছে। তাহলে এটা এটা হা করছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এটা হবে না। এটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এটাও হবে না। এটার শীর্ষবিন্দু 1,0, এটাও হবে না। ইজি না? ঠিক আছে, আস্তে ধীরে। এবার এইটা কয়জন পারে দেখো, এখানে কিন্তু দেখছো চিত্রগুলো ইচ্ছা করে তোমাকে কনফিউশনে পারার জন্য। দেখো ওয়েট, ওই আগে উত্তর বললো না, ওয়েট একটু ওয়েট। এক্স এর উপরে স্কয়ার আছে, শোনো এক্স এর উপরে স্কয়ার এরকম ফরম্যাট কয়টা আছে? দুইটা। একটু শোনো, এক্স স্কয়ার সমান 4ay লেখো না, আরেকটা হচ্ছে এক্স স্কয়ার সমান -4ay। কার কার মনে আছে দেখো, একটু আমার কথা শোনো। এক্স এর উপরে স্কয়ার এরকম ফরম্যাট আছে দুইটা, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আগে খেয়াল করে দেখো, এক্সটাকে বাম পাশে আনো, এক্সটাকে বাম পাশে আনো। এখন আমাকে বলো, যার উপরে স্কয়ার চিহ্ন কি তার সামনে কখনো নেগেটিভ হয়? বলো ভাইয়া, যার যার পাওয়ার 1 তার সামনে চিহ্ন পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু যার উপরে স্কয়ার তার সামনে অলওয়েজ কি পজিটিভ। যার সামনে স্কয়ার তার সামনে অলওয়েজ পজিটিভ। তাইলে এক্স -1 হোল স্কয়ার, মাইনাসটা ওই পাশে পাঠাও, মাইনাস দ্বিগুণ করে দাও, -y। এই যে এই ফরম্যাটটা কিন্তু মনে মনে আগে করা লাগবে ভাই। যার উপরে স্কয়ার তার সামনে মাইনাস রাখা যাবে না, যার উপরে স্কয়ার তার সামনে মাইনাস রাখা যাবে না। এবার আমাকে বলো এখানে শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু কত? এইটাকে মনে মনে 0 ধরে এক্স বলো 1, আর এখানে কিছু নাই মানে তুমি মনে মনে চিন্তা করো যে এটা y -0, 1,0, 1,0। এইবার দেখো এটা -1, এটা -1 শীর্ষবিন্দু হবে না, এটা -1 শীর্ষবিন্দু, এটা হবে না। এবার দেখো এটা ওই যে 1,0 ভাইয়া, এক অক্ষে কিন্তু এক অক্ষে কোটি শূন্য, এটা 1,0, এটা 1,0। এবার আমাকে বলো এক্স এর পাওয়ার 1 মানে এখানে অক্ষরেখা এক অক্ষের সমান্তরাল এবং ওয়াই এর সহগ দেখো নেগেটিভ, ওয়াই এর সহগ নেগেটিভ, তাহলে ঋণাত্মক দিকে হা করবে, উত্তর বি। এই কয়জন বুঝছো বলো? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে শীর্ষবিন্দু 1,0 ভাই, এটার শীর্ষবিন্দু 1,0, এটাও 1,0, কিন্তু এখানে যেই চলকের পাওয়ার 1 তার সহগ দেখো নেগেটিভ। তো কেউ যদি মাইনাসটা এই পাশে চিন্তা করে তাহলে কিন্তু সে পজিটিভ দেখাই ফেলবে, ভুল হয়ে যাবে। কতটা ইম্পর্টেন্ট এবং কতটা সুন্দর কনসেপ্টের এমসিকিউ, এটা বুঝছো কে বলো? মানে এই এমসিকিউটা অ্যান্সার করার জন্য যে তোমাকে পুরো জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটাই তোমরা ধরতে পারছো? পুরা কনসেপ্ট তোমার জানা লাগবে, নাহলে কিন্তু সবাই উল্টাপাল্টা দেখায়া, সবাই এটা দেখায়া আইসা বলবে যে আমি নাম্বার পেয়ে গেছি, কিন্তু পাবে মাইনাস। এই কাজ করা যাবে না। ঠিক আছে, এইবার এইটা বলো, পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদবিন্দুকে কি বলে বলো? পরাবৃত্ত অক্ষরেখাকে যেই বিন্দু ছেদ করে, ধরো এই যে অক্ষরেখা, এই যে পরাবৃত্ত, পরাবৃত্ত অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে, এই যে পরাবৃত্ত অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে সেটাকে কি বলে? শীর্ষবিন্দু। অক্ষরেখাকে পরাবৃত্ত অক্ষরেখাকে পরাবৃত্ত যেই বিন্দুতে ছেদ করে সেটাকে কি বলে? শীর্ষবিন্দু। ওকে ফাইন, ঠিক আছে, ভেরি গুড। এইবার ওয়েট, এই যে পরাবৃত্তটার শীর্ষবিন্দু চাইছে, আগে বলো এটা শীর্ষবিন্দু কি মূল বিন্দু? এটার শীর্ষবিন্দু কি মূল বিন্দু? না। কারণ কি? শোনো, পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দু হয় কখন একটু দেখো, y² = 4x অথবা y² = -4x, দুইটাকে আমরা একটাই ধরলাম। আরেকটা হচ্ছে x² = 4ay বা -4ay। শুধুমাত্র এই ফরম্যাটের বেলায় শীর্ষবিন্দু কি হয়? এই ফরম্যাটের বেলায় শীর্ষবিন্দু হয় মূল বিন্দু। একটার উপরে স্কয়ার থাকবে আর একটা এরকম ফরম্যাটে থাকবে। যদি কোনো একটা সমীকরণে দেখো y এর উপরে স্কয়ার আছে, x আছে এবং আরো x কিংবা y সংবলিত রাশি আছে, দেখো যদি শুধু একটার উপরে স্কয়ার এবং অন্য একটা চলক শুধু একবার থাকে, যে এই ফরম্যাট থাকে, তখন শীর্ষবিন্দু মূল বিন্দু। বাট এখানে দেখো y² আছে, x আছে এবং আরো কিন্তু y সংবলিত রাশি আছে, মানে একটা y² এবং একটা x ছাড়াও আরো y সংবলিত রাশি আছে, তাহলে এটার শীর্ষবিন্দু মূল বিন্দু না। তার মানে এটা কোন ফরম্যাট বানাইতে হবে জানো? কার উপরে স্কয়ার? y এর উপরে স্কয়ার। এটার শীর্ষবিন্দু তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, শীর্ষবিন্দু আলফা কমা বিটা, মনে মনে। এটা ফরম্যাটটা হবে যার উপরে স্কয়ার, এই যে y - β হোল স্কয়ার সমান 4a × x - আলফা। আগে বলো এটা বুঝছো কিনা? ওয়েট, শোনো, প্রথমে এমসিকিউটা আমরা 3 মিনিটে সলভ করব, কোনো সমস্যা নেই, আগে বোঝো। তুমি বুঝে ফেললে কম সময় পারবা। দেখো যখনই দেখবা
একটা ওয়াই স্কোয়ার এবং একটা এক্স ছাড়া আরো চলক সম্বলিত রাশি আছে, অথবা একটা এক্স স্কোয়ার এবং একটা ওয়াই ছাড়াও আরো চলক সম্বলিত রাশি আছে, তার মানে এটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে না, শীর্ষবিন্দু আলফা কমা বিটা। তো যার উপরে স্কোয়ার আছে সেটাকে হোল স্কোয়ার নিতে হবে, যে এরকম ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, আর বাকি সব কিছুকে নিতে হবে ডান পাশে। এইবার আসো, যার উপরে স্কোয়ার আছে সেটাকে বাম পাশে রাখো, যার উপরে স্কোয়ার আছে সেটাকে বাম পাশে রাখো, বাকি সব কিছু ডান পাশে নেও। দেখো, যার উপরে স্কোয়ার আছে সেটা বাম পাশে, বাকি সব কিছু ডান পাশে। 4x হয়ে যাবে -4x, -8 হয়ে যাবে +8। এইবার কি করতে হবে শোনো, এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। হোল স্কোয়ার বলো, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য বাম পাশে কত যোগ করতে হবে? a স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বি স্কোয়ার। বাম পাশে কত যোগ করছি? হোল স্কোয়ার বানানোর জন্য বাম পাশে 1 যোগ করছি। আমার কথা শোনো, কি করি? 1 যোগ করছি। তাহলে সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 1 যোগ করতে হবে। সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। এইবার দেখো, এটা কত? y প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা কত? -4x প্লাস 9। তো এখানে খেয়াল করে দেখো, এখানে x মাইনাস আলফার সামনে পুরা সহগটা কি কমন আকারে আছে? দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে x এর সহগ হচ্ছে 1, আর পুরা সহগ সামনে কমন আকারে আছে। তাহলে এখানে x এর সামনে যা থাকবে, x এর সামনে তুমি সহগ হিসেবে যেটা দেখতেছো পুরাটা কমন নিয়ে নিবা, কারণ ব্র্যাকেটের মধ্যে x এর সহগ 1 বানাইতে হবে। তাহলে -4 কমন নিয়ে নাও। -4 কমন নিলে এটা x, এটা হচ্ছে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে -9/4। এই দেখো ফরম্যাট চলে আসছে। এইবার আমাকে বলো, এখান থেকে শীর্ষবিন্দু কেমনে বের করতে হয়? x মাইনাস আলফা এটা সমান 0 ধরলে x এর ভ্যালু আসে আলফা, y মাইনাস বিটা সমান 0 ধরলে y এর ভ্যালু আসে বিটা, মানে শীর্ষবিন্দু আলফা কমা বিটা। এইবার এখানে চিন্তা করো, এইটাকে মনে মনে 0 ধরো, মনে মনে 0 ধরলে x এর ভ্যালু 9/4। এটাকে মনে মনে 0 ধরো, y প্লাস 1 কে মনে মনে 0 ধরলে y এর ভ্যালু -1। কে কে বুঝছো আগে বলো? 9/4 -1। আগে বলো পুরা প্রসিডিউর কে কে বুঝছো? এইটার পুরা প্রসিডিউর কে কে বুঝছো আগে বলো। যে প্রথমত যখন দেখবা y স্কোয়ার আছে এবং x সংবলিত পদও আছে, বাট সাথে আরো চলক হিসাবে x কিংবা y আছে, এবং সাথে আরো ধ্রুবক পদ যোগ কিংবা বিয়োগ আকারে আছে, তখন তোমাকে বুঝতে হবে যে এটা y স্কোয়ার সমান 4x। এটা হবে না, এটা হবে y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু x মাইনাস আলফা। এই ফরম্যাটটা তো দেখেই তুমি চিনতে পারবা। বলো, এটা দেখে কি আগে এই ফরম্যাট মনে হচ্ছে? না। তাহলে ফরম্যাট কোনটা হবে? y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু x মাইনাস আলফা। তাহলে এটাকে আগে যে এই ফরম্যাট বানাইতে হবে। কিভাবে? আমার কথা শোনো, যার উপরে স্কোয়ার আছে সেই রাশিগুলা বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ডান পাশে নিব। এই যে বাকি সব কিছুকে ডান পাশে নিব, এবং বাম পাশে এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। তো y স্কোয়ার প্লাস 2y, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য 1 যোগ করতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হবে y প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে বাম পাশে আমি হোল স্কোয়ার বানানোর জন্য 1 যোগ করছি, সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 1 যোগ করতে হবে, 8 আর 1 হবে 9। তারপর ডান পাশে এখানে x এর সহগ 1 বানাইতে হবে, ব্র্যাকেটের মধ্যে x এর সহগ 1, তার মানে সামনে যা থাকবে x এর সামনে সব কমন নিয়ে নিতে হবে। -4 কমন নিয়ে নিছি, এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -9/4। এইবারে যে এইটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু আলফা, এটাকে মনে মনে 0 ধরলে y এর ভ্যালু বিটা, মানে শীর্ষবিন্দু আলফা কমা বিটা। তো এটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু 9/4, এটাকে মনে মনে 0 ধরলে y এর ভ্যালু -1। আগে বলো পুরা প্রসিডিউর কে কে বুঝছো? পুরা প্রসিডিউর বুঝছো? ঠিক আছে। এইবার অনেকে অপশন টেস্ট করতে গেছো, এই ম্যাথটা অপশন টেস্ট করেও করা যাবে, কিন্তু অসুবিধা হচ্ছে যদি একাধিক বিন্দু থাকে তখন ঝামেলা। শোনো, এখন অপশন টেস্টের প্রসিডিউরটা আমার কথা শোনো। তোমরা কি একটা জিনিস জানো যে শীর্ষবিন্দু অবশ্যই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু? দেখো, খেয়াল করে দেখো, এই যে শীর্ষবিন্দু, ভাই শীর্ষবিন্দু কিন্তু অবশ্যই পরাবৃত্তের উপরস্থ বিন্দু। কোথায় আছে? পরাবৃত্তের উপরস্থ। তাইলে শীর্ষবিন্দুটা অবশ্যই পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তুমি এই বিন্দু দিয়ে সিদ্ধ করো, দেখবা সিদ্ধ হয়েছে, বাম পাশেও 0 ডান পাশেও 0 হয়েছে। কিন্তু ভাই পরাবৃত্তের উপরস্থ শীর্ষবিন্দু ছাড়া আরো তো অসংখ্য বিন্দু আছে। অপশনে যদি এরকম আরো বিন্দু থাকে যে এটা দিয়েও সিদ্ধ হয়, এটা দিয়েও সিদ্ধ হয়, তখন কিন্তু এইভাবেই ম্যাথ করা লাগবে। কাজেই অপশন টেস্টের উপর ভরসা কইরো না, কারণ পরাবৃত্তের উপরস্থ বিন্দু অসংখ্য আছে, বুঝতেছো? কাজেই অপশন টেস্ট করতে গেলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। তুমি এই প্রসিডিউরটা না বুঝলে কোনো সমস্যা নাই, আস্তে ধীরে
আরো 3-4টা ম্যাথ করতে করতে এই প্রসিডিউরটা তুমি 10 সেকেন্ডে করে ফেলতে পারবা, 15 সেকেন্ডে করে ফেলতে পারবা। দেখো ওয়েট, আমার সাথে সাথে বলবা, আগে কিছু লেখো না, কিচ্ছু লেখো না, তোমরা আগে আমাকে বলো কার উপরে স্কয়ার আছে? এক্স এর উপরে স্কয়ার আছে, এটা কি এই ফরম্যাট? বলো, এই কিছু লিখবা না, কিছু লিখবা না, এক্স এর উপরে স্কয়ার, এটা কি এই ফরম্যাট? না, এই ফরম্যাট না। কেমনে বুঝলাম? কারণ দেখো এখানে এক্স স্কয়ার এবং ওয়াই, এক্স স্কয়ার এবং ওয়াই ছাড়াও আরো চলক আছে দেখো, তাহলে এটা এই ফরম্যাটটা। তাহলে কোন ফরম্যাট? যেহেতু এক্স এর উপরে স্কয়ার আছে, তাহলে এই ফরম্যাট। মনে মনে একটু চিন্তা করো, তাহলে এটা মনে মনে চিন্তা করতে পারবে না? এই যে ভাইয়া, এইগুলা তুমি দেখা মাত্র একদম কারেন্টের গতিতে যে এইটা এই ফরম্যাট, তাহলে আমার টার্গেট হচ্ছে এই যে এই ফরম্যাট বানাইতে হবে। শোনো, এই ফরম্যাট বানাইতে হবে, একটু ওয়েট ভাই, ইজিলি, খুবই ইজি। তাহলে কি করবো দেখো, যার উপরে স্কয়ার আছে সেটাকে বাম পাশে রাখবো দেখো, এবং যার উপরে স্কয়ার নাই সেটাকে ডান পাশে নিয়ে যাবো, -2y। এইবার যার উপরে স্কয়ার আছে এটাকে হোল স্কয়ার বানাবো। তোমরা আমাকে বলো এটাকে হোল স্কয়ার বানানোর জন্য কত যোগ করতে হবে? a স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, 2ab, 2 দুগুণে 4, তাহলে 2 স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে 4, বাম পাশে কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। তাহলে সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 4 যোগ করব। এই যে 4 যোগ করছি এক্সট্রা, ডান পাশেও যোগ করতে হবে। এবার বলো x প্লাস 2 হোল স্কয়ার সমান, এই যে ডান পাশে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে y এর সহগ কিন্তু 1 বানাইতে হবে। আগের ম্যাথে এখানে x এর সহগ 1 বানাইতে হয়েছিল, এখানে y এর সহগ, মানে y এর সামনে যা থাকবে সেটাই কমন, যা থাকবে সেটাই কমন, -2 কমন, -2 কমন নিয়ে নাও, y -2। এইবার বলো মনে মনে, এটাকে 0 ধরলে x এর ভ্যালু -2, এটাকে 0 ধরলে y এর ভ্যালু +2, -2 +2। ভাইয়া এটা প্র্যাকটিস করলে এমনি 30 সেকেন্ডে করে ফেলা যাবে। -2 +2 ভাই, অপশন টেস্ট করে কিন্তু ধরা খাওয়ার একটা চান্স আছে। পরাবৃত্তের উপরস্থ অসংখ্য বিন্দু থাকতে পারে, তো অপশনে কিন্তু 4টা বিন্দু এরকম হইতে পারে যে পরাবৃত্তের উপরস্থ, তখন কেমনে করবা? কাজে এই ম্যাথটা অপশন টেস্টের উপর ভরসা করবা না। যদি একটা অপশন সিদ্ধ করে, ধরো যে শুধু এটাই সিদ্ধ করে, তাহলে এটা উত্তর। যদি বাকিগুলা সিদ্ধ না করে তাহলে এটা উত্তর। বাট এই পুরা প্রসিডিউর আগে শিখতে হবে। একজন বলছে এই 4 কোত্থেকে আসবে, একজন প্রশ্ন করছে 4 কই দাদা? তৌফিক দেখো, তুমি তো চাইলে এখানে 4 আনতে পারো ভাইয়া। -2 কে কি আমি চাইলে লিখতে পারি না? বলো, -2 কি 4 ইন্টু -1/2 লেখা যায় না? বলো, এই বয়সে, এই বুড়া বয়সে যদি এই প্রশ্ন করো, এটা হয়? বলো তৌফিক। হ্যাঁ, বয়স হয়েছে না ভাই। সামনে যে কোনো ধ্রুবককে তুমি সাইড দিয়ে গুণ করিয়া দেখো, 4 ইন্টু -1/2, তাহলে কাটাকাটি কে -2। সামনে 4 যে কোনো ধ্রুবক থেকে আনা যাবে, ওটা নিয়ে চিন্তার কিচ্ছু নাই। বুঝছো ঘটনা? আচ্ছা ঠিক আছে, এইবার একটু ওয়েট, আরেকটা দিচ্ছি, ওয়েট, ঠান্ডা মাথায়, কিছু লিখবা না, আগে বলো। শোনো, কিচ্ছু লিখবা না। y এর উপরে স্কয়ার আছে, এই ফরম্যাট? বলো, এই ফরম্যাট হলে শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে। y এর উপরে স্কয়ার আছে, এটা কি এই ফরম্যাট? না। দেখো y এর উপরে স্কয়ার আছে এবং x আছে, এবং এটা ছাড়াও কিন্তু আরো y সংবলিত পদ আছে, তাহলে এটা না। এটা কোনটা হবে? মনে মনে চিন্তা করো, y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4 ইন্টু x মাইনাস আলফা। মনে মনে, এগুলো মনে মনে। তাহলে এখন যার উপরে স্কয়ার আছে সেগুলো বাম পাশে দেখো, যার উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, এটা বাম পাশে আনবো, বাকি সবকিছু ডান পাশে থাকবে। এবার বাম পাশে হোল স্কয়ার বানাইতে হবে। কেমনে? চিন্তা করো, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 দুগুণে 8, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, b এর মান হচ্ছে 4, 4 কে স্কয়ার করলে 16, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হোল স্কয়ার বানানোর জন্য আমি 16 যোগ করছি, কত? 4 স্কয়ার মানে 16। সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 16 যোগ করতে হবে। এইবার দেখো ম্যাথ শেষ। y মাইনাস 4 a মাইনাস b হোল স্কয়ার সমান, এখানে x এর সহগ 1 বানাইতে হবে ব্র্যাকেটের মধ্যে x এর সহগ 1, মানে সামনে যা থাকবে সেটাই কমন নিয়ে নিব। x 4 4 16, তাহলে শীর্ষবিন্দু কত? মনে মনে চিন্তা করো, এইটা সমান 0 ধরলে x এর ভ্যালু -4, ভুজ -4,
এটা সমান 0 ধরলে y এর ভ্যালু +4, তাহলে -4, +4। এবার বলো, একটু প্র্যাকটিস করলে এই রেগুলার ক্যালকুলেশনটাই 30 সেকেন্ডে করে ফেলা যাবে না? যতক্ষণে তুমি অপশন টেস্ট করবা। বলো ভাইয়া, এটা অপশন টেস্ট করলে 60টা অপশনই তোমার টেস্ট করা লাগবে। 60টা অপশনকে টেস্ট করতে যতক্ষণ লাগবে, তার আগে কি এটা 20 সেকেন্ডে অটোমেটিক ক্যালকুলেশন করে ফেলা পসিবল না? একটু বলো, সত্যি করে বলো। এই তিনটা ম্যাথ করার পরে শীর্ষবিন্দু রিলেটেড আর কোনো ম্যাথ আসলে কে কে পারো বলো। ভাই, আমরা শীর্ষবিন্দুর ফরম্যাটটা যদি ডিরেক্ট দেওয়া না থাকে, তখন তো যে এইভাবে বানায় নিতে হবে। আচ্ছা ওয়েট, এবার আগে কিছু লেখো না। তোমাকে বলছে উপকেন্দ্র বের করতে, আমি ধরো তোমাকে বললাম শীর্ষবিন্দু বের করতে। বলো এটার শীর্ষবিন্দু কত? ফরম্যাট করাই আছে। এটা শীর্ষবিন্দু কত বলো? উপকেন্দ্র পরে শীর্ষবিন্দু কত? x এর ভ্যালু 2, এটাকে 0 ধরলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, 2,1। তাহলে যদি এখানে চাইতো শীর্ষবিন্দু, উত্তর হইতো 2,1। যদি এই ফরম্যাট দিয়ে দেয় ভাই, তাহলে তো 5 সেকেন্ডে দেখাই ফেলবো। আর যদি এরকম ফরম্যাট দেওয়া না থাকে, এরকম থাকলে আমরা আগে ফরম্যাট বানাবো। এই যে আমরা আগে এটাকে কি বানাবো ভাই? এই ফরম্যাট বানানো তো এটা 6-7 এর কাজ। এই ফরম্যাট বানানো এটা কার কাজ? এটা কোন ক্লাসের কাজ? 6-7 এর কাজ। কথা সত্য না? কথা সত্য। এই যে এই ফরম্যাট বানাবো, এটা 6-7 এর কাজ। তারপরে আমরা শীর্ষবিন্দু বলে দিব। আর যদি এই ফরম্যাট থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এইবার এখানে চাইছি উপকেন্দ্র। এবার তোমরা আমাকে বলো এটা কোন ফরম্যাটে আছে। ওয়েট, মনে মনে চিন্তা করো, মনে মনে শোনো। আমরা যে 10টা ইনফরমেশন বাইর করা শিখছি, শুধুমাত্র শীর্ষবিন্দু ডিরেক্ট বাইর করা শিখে ফেলছি। বাকি সবগুলা আমরা 2টা সূত্র শিখছি না? বলো, আমরা কিন্তু এইটা থেকে বাইর করা শিখছি আর এইটা থেকে বাইর করা শিখছি, ওই যে বাকি ইনফরমেশনগুলা। এখন এইটা কোনটার মতো দেখতে বলো? 1 নাম্বারটার মতো নাকি 2 নাম্বারটার মতো বলো? এই সমীকরণটা দেখতে 1 নাম্বারটার সাথে মিলে নাকি 2 নাম্বারের সাথে মিলে? 1 নাম্বারের সাথে মিলে। এবার তুমি মনে মনে চিন্তা করো, এগুলা শোনো, এগুলা কিন্তু মনে মনে। এটার উপকেন্দ্র কত বলো? এটার উপকেন্দ্র কত বলো? আজকে ক্লাসে চিত্র থেকে শিখাইছি। এই এটার উপকেন্দ্র কত? 1,0। এটা মনে মনে। এই সমীকরণটা দেখার পরেই তোমার মনে মনে 1,0 যে y² = 4x। তুমি মনে মনে চিন্তা করো, y² = 4 × a × x। এটার উপকেন্দ্র হচ্ছে 1,0। এখন আগে আমাকে বলো এখানে a এর মান কত? এই মনে মনে চিন্তা করো, a এর মান কত? 4 × কিছু নাই, দেখো 4 × কিছু নাই মানে 1, 4 × কিছু নাই মানে মনে মনে 1। তাহলে 4x, এর মান কত? এর মান কত? 1। তাহলে উত্তর কি 1,0? বলো উত্তর কি 1,0? 1,0 তো অপশনেই নাই। উত্তর কি 1,0? না। শোনো আমি কি বলি, ওয়েট, তুমি দেখো এর মান কত আসছে মনে মনে। শোনো, এই যে এর মান কিন্তু এবার লেখার দরকার নেই, তুমি তো দেখতেই পাচ্ছ যে 4 কে লেখা যায় 4 × 1, তার মানে এর মান হচ্ছে 1। শোনো, আমি এখনো পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, আমি এখনো পর্যন্ত যা কিছু এখানে লিখছি, পরীক্ষার খাতায় কি তোমার এগুলো লেখা লাগবে বলো? তুমি এটা দেখা মাত্র বুঝবা সমীকরণের ফরম্যাট। এটা দেখা মাত্র বুঝবা এটার উপকেন্দ্র 1,0। দেখা মাত্র বুঝবা এখানে এর মান 1। এগুলো পরীক্ষায় লেখা লাগবে না। এবার আমাকে তোমরা বলো, এই যে এখানে 1,0 মানে কি? এ মানে কার ভ্যালু? x এর ভ্যালু। শোনো, এখানে x এর ভ্যালু a, y এর ভ্যালু কত? 0। x এর ভ্যালু a, একটু শোনো, x এর ভ্যালু a, y এর ভ্যালু 0। এই সমীকরণে x এর জায়গায় কত আছে বলো? x এর জায়গায় কত আছে? x - 2। তাহলে x - 2 সমান হবে a। আর y এর জায়গায় কি আছে? y - 1। y - 1 সমান হবে 0। কে কে লিখতে পারবে এটা ডিরেক্ট? শোনো আমার কথা শোনো, y² = 4x, এই সমীকরণের জন্য উপকেন্দ্র 1,0। এখানে x এর জায়গায় বসবে x - 2 এবং y এর জায়গায় বসবে y - 1। তাহলে x এর জায়গায় হবে x - 2 সমান a, y এর জায়গায় হবে y - 1 সমান 0। এবার বলো a এর মান কত? a এর মান 1। তাহলে x = 3, y = 1। কে কে বুঝছো ভাই? তুমি পরীক্ষার হলে খালি এই লাইনটা লিখবা, এই যে পরীক্ষার হলে খালি এই লাইনটা লিখবা আর এই লাইনটা লিখবা। এটা লিখে তুমি বুঝে বলবা x এর মান 3, y এর মান 1।
3,1। একটু ঠান্ডা মাথায় ভাইয়া, ইজিলি 30 সেকেন্ডে পারা পসিবল। খালি আমার কথাটা শোনো, ইজিলি 30 সেকেন্ডে পারা পসিবল। যারা এখনো বুঝো নাই এখনই বুঝবা, থামো আস্তে আস্তে। আগে বলো এটার বেলায় এটা আগে কোন ফরম্যাট, দেখো এখানে ফরম্যাট বানাইতে হবে। ওয়েট 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 ওয়েট, ওই যে এটা হচ্ছে এইগুলার মতো, এই যে এইগুলার মতো, এই যে এইগুলার মতো আগে ফরম্যাট বানাইতে হবে। এখন আমাকে আগে তোমরা বলো, শোনো আস্তে ধীরে। ওয়েট, এটা কোন ফরম্যাট হবে? ওয়াই এর উপরে স্কোয়ার আছে এবং এক্স ছাড়াও আরো পদ আছে, মানে এটা হবে এইটা, এই যে মনে মনে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ভাইয়া ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তুমি মনে মনে আগে চিন্তা করতে পারো এইটা ওয়াই স্কোয়ার সমান 4ax, কিন্তু দেখতে পাচ্ছ এটা এই ফরম্যাট হবে না, এটা হবে এই ফরম্যাট। আগে ফরম্যাট বানাও। দেখো কেমনে, যার উপরে স্কোয়ার আছে সেটাকে বাম পাশে করো, যার উপরে স্কোয়ার আছে সেটাকে বাম পাশে করো এবং বাকিগুলা ডান পাশে। এবার আমাকে তোমরা বলো মনে মনে এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য এখানে কত যোগ করতে হবে? ওয়াই স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 2 স্কোয়ার মানে 4। এগুলো কিন্তু মনে মনে, তাহলে ডান পাশেও 4 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। এগুলো কিন্তু এখন মনে মনে পারা উচিত যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান এটা হবে মাইনাস 16 প্লাস 4 মাইনাস 12, 4 কমন নেও, 4 কমন নেও, এক্স মাইনাস 3। এবং এখানে এর মান কত? কিছু নাই মানে 1। দেখো এর মান কত বলো, এই ঠান্ডা মাথায় এর মান কত? এটা তো লেখা লাগে না, মনে মনে এর মান হচ্ছে 1। এবার আমাকে তোমরা বলো ওয়েট, ওয়াই স্কোয়ার সমান 4ax, উপকেন্দ্র কি ছিল 1,0, মনে করে দেখো ওয়েট, উপকেন্দ্র ছিল 1,0। এই যে আমরা এই সমীকরণের জন্য উপকেন্দ্র পড়ছিলাম 1,0। এক্স এর মান ছিল a, ওয়াই এর মান 0, এক্স এর ভ্যালু a, ওয়াই এর ভ্যালু 0। এখানে এক্স এর জায়গায় বসবে x মাইনাস 3, দেখো x মাইনাস 3 সমান a, আর ওয়াই এর জায়গায় y মাইনাস 2, ওয়াই এর মান কত? ওয়াই এর মান 0, ওয়াই মাইনাস 2 সমান 0। এখন a এর মান কত? মনে মনে বসে দাও, a এর মান 1, x ইকুয়াল টু 3 আর 1 4, y সমান 2। কে কে বুঝছো বলো ভাইয়া? একটু বুঝা করলে এটা তুমি 40 সেকেন্ডের মধ্যেই পারবা। আর কিছু ম্যাথ তুমি লাগলে 1 মিনিটে করো, অসুবিধা কি? সব ম্যাথ তো আর 40 সেকেন্ডে করা লাগবে এরকম না। এই এটা না তো, হ্যাঁ ঠিক আছে, ওরকম একটু কে কে বুঝছো একটু বলো তো ঠান্ডা মাথায়। ভাই এই ক্যালকুলেশন গুলা তুমি 1 মিনিটের মধ্যে কইরা 1 কাপ চাও খাই ফেলতে পারবা। ওয়েট আস্তে ধীরে, আরো আছে উপকেন্দ্র। হ্যাঁ ওয়েট, দেখো এই যে এইটা ধীরে ধীরে, এইবার দেখো ওয়াইয়ের উপরে স্কোয়ারে এটা করতে গেছলো। হ্যাঁ দেখো ওয়াইয়ের উপরে স্কোয়ার এবং শুধু একটাই এক সংগত পথ, এইটা কিন্তু এই যে এই ফরম্যাট। কে কে বুঝছো? দাঁড়াও দেখো, ওয়েট ওয়েট ওয়েট, এই যে দেখো ভাইয়া এটা যে এই ফরম্যাট, এটা আগে কে কে বুঝছো বলো? এইটা যে এই ফরম্যাট, এইটা আগে কে কে বুঝছো? দেখো ওয়েট আমি তোমাকে দেখাই, ওয়াই স্কোয়ার সমান 5/3 ইন্টু এক্স। ওয়েট, তাহলে এটা উপকেন্দ্র কত? 1,0, এটা ভাই ডিরেক্ট ফরম্যাট মিলে গেছে। এর মান বের করতে পারলি কাছে ভাইয়া, শোনো ডিরেক্ট ফরম্যাট মিলে গেছে, এটার উপকেন্দ্র 1,0, তাহলে এটাকে এ এর মান বের করতে হবে। এ এর মান কেমনে বের করবো? আগে সাইড দিয়ে গুণ করো এবং এখানে সাইড দিয়ে ভাগ করো, 3 4 12। এই যে দেখো 4 দিয়ে গুণ করবো, সামনে 4 দিয়ে, এই যে 4 আনতে হবে, 4 দিয়ে গুণ এবং নিচে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে এর মান হচ্ছে 5/12। এই বুঝছো নাকি? ইচ্ছা করে 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে ভাগ করছি, 3 4 12 হয়ে গেছে। তাহলে এর মান কত? 5/12। তাহলে উপকেন্দ্র হবে 1,0। এটা তো ডিরেক্ট ফরম্যাট মিলে গেছে, 1,0, 5/12,0। কে কে বুঝছো বলো? এই পর্যন্ত কে কে বুঝছো বলো? তাহলে এই ম্যাথটা 15 নাম্বার ম্যাথটা একটা পোল দেই, দেখি এটা কয়জন পারে। 15 নাম্বার ম্যাথটা 15 নাম্বার ম্যাথটা একটা পোল দেই। আচ্ছা পোল দেয়া লাগবে না, করো এটা করো।
আচ্ছা, তোমাদের কি কালকে রাতে কোনো ক্লাস আছে? তোমাদের কি কালকে রাতে কোনো ক্লাস আছে, বা কালকে দুপুরে? শোনো, আমার একটু শরীর খারাপ লাগতেছে, আর আধা ঘন্টা লাগবে। কালকে দুপুরে একটু আধা ঘন্টা ক্লাস নিয়ে নিব নে, উপবৃত্তে পরাবৃত্তের বাংশ অংশটা। কোমর খুবই ব্যথা করতেছে হঠাৎ করে। কালকে কয়টার দিকে নেওয়া যায় একটু বলো তো? হঠাৎ করে প্রচুর কোমর ব্যথা করতেছে। আরও 40 মিনিট মতো লাগবে, আজকে আর 40 মিনিট নেওয়ার মতো এনার্জি নেই, বা 50 মিনিটের মতো লাগবে। এটা কালকে কখন নেওয়া যায় বলো তো একটু? আজকে ক্লাসটার বাকি পার্টটা কয়টায় নিব? 3টায় সবাই বলতে, আচ্ছা ঠিক আছে 3টায় নিয়ে নেবো। সবাই 3টায় বলতেছে, দুপুর 3টায়। হ্যাঁ, দুপুর 3টায় নিব। আচ্ছা বলো এটার অ্যান্সার কত? বাকি পার্টটা কালকে দুপুর 3টায় নিব। আগে বলো এটার বাকি অংশের অ্যান্সার কত। দেখো, ওয়াই স্কোয়ার সমান 4px, এই পরাবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়। ভাই আমাদের উপকেন্দ্র কি? এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে a,0। তার মানে এখানে এ এর জায়গায় পি আছে, তাহলে এটার উপকেন্দ্র হবে p,0। এটার উপকেন্দ্র হবে খালি কি এ এর জায়গায় p,0। তাহলে পি এর মানটা বের করতে হবে। পি এর মান কেমনে বের করবো? এই পরাবৃত্ত এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দাও। এই পরাবৃত্ত এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে সিদ্ধ করো। এক্স এর জায়গায় সব 3, ও এর জায়গায় -2, -2 কে স্কোয়ার করলে 4, -2 কে স্কোয়ার করলে 4, আর 4 ইন্টু পি ইন্টু এক্স এর জায়গায় বসবে 3। তাহলে 3 4 12, পি এর মান 1/3। পি এর মান 3 4 12, মানে 4 4 কাটা 1/3। তাহলে a,0 মানে 1/3,0, 1/3,0, 1/3,0। এই সবাই পারছো? সবাই পারছো? হ্যাঁ, ঠিক আছে। শোনো, কালকে তোমাদের কোনো ক্লাস নাই। কালকে বিকাল 3টায় আর 40 থেকে 50 মিনিটের একটা ছোট ক্লাস নিব, মানে পরাবৃত্তের বাকি অংশটা। বুঝতে পারছো? বুঝি নাই ভাইয়া। এই দেখো ভাইয়া, এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে a,0। এখানে খালি এ এর জায়গায় আছে পি, তাহলে এটার উপকেন্দ্র হবে p,0। পি এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো পি এর মান কেমনে বের করবো? প্রশ্নে বলে দিছে যে এই পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে এই পরাবৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করা যায়। তুমি ওয়াই এর জায়গায় বসাতে পারো -2, -2 কে স্কোয়ার করলে +4, এক্স এর জায়গায় বসাতে পারো 3। তাহলে 4 4 কাটা পি সমান 1/3, তাহলে p,0 উপকেন্দ্র 1/3,0। ঠিক আছে? তাইলে কালকে বিকাল 3টায় দেখা হবে। 50 মিনিটের একটা ছোট ক্লাসে আমরা পরাবৃত্তটা শেষ করে ফেলবো। তারপরে নেক্সট ক্লাসে আমরা উপবৃত্ত আর অধিবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত এক ক্লাসে ইজিলি শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আগামী ক্লাসটা করার আগে, আগামীকালকে 3টায় ক্লাস না, তোমরা 2:45 থেকে 3টা, এই 15 মিনিটে, শুধুমাত্র 15 মিনিট লাগবে না ভাই, 5 মিনিট এনাফ। ধরো 3টায় ক্লাস না, তোমরা 2:50-এ রেডি হয়ে বসে যাবা। বসে খালি এই চিত্রটা একটা রিভিশন দিবা, এই চিত্রটা একটা রিভিউ করবা, আর এই 10টা সূত্র একবার রিভিউ করে আসবা। ঠিক আছে? করে আসবা। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে দেখা হবে দুপুর 3টায়। ঠিক আছে, টাটা।